আসসালামু আলাইকুম। আমরা আমাদের বিদ্যাবাড়ির 4 স্টার এবং গণিতে কি ম্যাজিশিয়ান বলতে পারেন, সবাই এখানে উপস্থিত হয়েছেন। তো আমি প্রথমে বলে দিচ্ছি যে আমার পাশে আছে সম্মানিত মোহাম্মদ প্রবল শরীফ স্যার। প্রবল শরীফ স্যারের পাশে আছে রবিউল স্যার। রবিক স্যার অনুপস্থিত আছে, উনি আসতেছে অন দ্য ওয়ে, চলে আসবে। উনি আমাদের গণিতের স্টার। তাহলে আমরা আমাদের কি করব, যে গণিত উৎসবে আমরা কি করি, গণিত নিয়ে আলোচনা করি, গণিত দিয়ে খেলি। এবং আমরা খেলি এই জন্যই বলি যে গণিতের অনেক ট্রিক্স থাকে, ওই ট্রিক্সগুলো হচ্ছে আমরা শেয়ার করি। তবে ট্রিক্সগুলো হচ্ছে স্বকীয় হয়। আমার ট্রিক্স একরকম, রবিউল স্যারের ট্রিক্স একরকম, প্রবল স্যারের ট্রিক্স একরকম। তবে আরেকটা বিষয়, এই প্রবল স্যার, রবিউল স্যার, এটা কিন্তু বেসিকের ডিব্বা, বুঝতে পেরেছেন? একদম মানে আপনি একটা স্টুডেন্ট মনে করেন যে মানে কি বলবো, যে ম্যাথের 1 2 3 4 যদি কষ্ট হয় চিনতে, তারপরও সে যদি আমাদের এই স্যারদের ক্লাসে থাকে, তার গণিতে কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমরা কিছু সময় তো কথা বললাম, এখন দুই একটা অঙ্ক দেখি, পরে হয়তো আবার আমরা কথা করতে শুরু করবো। হ্যাঁ, ওকে স্যার, ওকে স্যার। তো প্রথম প্রশ্নটাই আমি একটু মানে পড়ে দিচ্ছি বিষয়টা, মানে প্রথম প্রশ্নটা একটু পড়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটা একটা মানে খুবই মানে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম গুলো হয়, বিসিএস পরীক্ষা, এনটিআর, সিএ, প্রাইমারি 11 থেকে 20তম গ্রেড, এমনকি ব্যাংকেরও যে হয়, ব্যাংকের ক্ষেত্রে যেটা হচ্ছে ভাষণটা ইংরেজি হয়, বাট এই টাইপের প্রশ্নগুলো থাকে। একটু বলি, এখানে ঘটনাটা হচ্ছে একটা, সেটা হচ্ছে যে বলছে যে একটা কুকুর একটা খরগোশকে ধরার জন্য তাড়া করে। ওকে, ভালো কথা। হওয়ার পরে সেখানে যে কথাটা বলছে যে কুকুর যেই সময়ে 4 বার লাফ দেয়, খরগোশ সেই সময় 5 বার লাফ দেয়। পরে আবার আরেকটা ডেটা দিছে, কিন্তু হচ্ছে খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। সর্বশেষ যে বিষয়টা বলছে সেটা হচ্ছে যে কুকুর এবং খরগোশের গতিবেগের অনুপাত। এখানে যদিও আমি একটু ক্লু, সংক্ষিপ্ত কৌশল দেওয়া হবে, অনুপাতের কারণে আমরা সহজ করতে পারবো নাকি? জি স্যার। এটা কে, রবিউল স্যার না সোহাগ স্যার করবেন? আচ্ছা, সোহাগ স্যার, ওকে ফাইন। সোহাগ স্যার একটু দেখান। এটা স্যার আমরা দেখে, আমরা হচ্ছে দুইটা টাইপ আছে। একটা হচ্ছে রিটেন টাইপ, হ্যাঁ, বেসিক যেটা বলি, আর একটা হচ্ছে ট্রিক্স আর কি। তো আমরা এই ধরনের মেথড, আমরা যদি এমসিকিউতে বেসিক আলোচনা করি বা বেসিক পড়ি, তাহলে আমাদের অনেক সময় লাগবে। তাহলে দেখা যাচ্ছে যে ম্যাথ, সময় জায়গা দুটোই বিষয়, সময় জায়গা আমরা অবশ্যই লাইভে তো ধরেন অনেকগুলো ম্যাথ নিয়ে আসছি, ভ্যারাইটিস। এখানে কিন্তু ব্যাংকের ম্যাথও আছে, আগে বলছি, আই রিপিট, ব্যাংকের ম্যাথও আছে। তো ব্যাংকের ম্যাথ রিসেন্ট ম্যাথ, হ্যাঁ, কতদিনের ম্যাথ। তারপর হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের লাস্ট বাংলাদেশ ব্যাংকের ম্যাথ আছে, এডির ম্যাথ আছে। তো আমরা হচ্ছে একটু মানে শর্ট ওয়েতে একটু করবো, আমরা মানে অ্যাপ্রোচ করবো। তো আমি যাচ্ছি যে এটা আসলে বিভিন্ন পরীক্ষা এসেছে, বিসিএস 2বার এসেছে, বিসিএস 2বার আসছে, 21তম বিসিএস, 25তম বিসিএস আসছে আমার মনে আছে, আবার প্রাইমারিতে আসছে, আবার এটা হচ্ছে ব্যাংকে অনেকবার আসছে। এই জন্য আমি হচ্ছে জাস্ট কিভাবে আমি সলভ করে সেটা দেখাই। তো এটা আমি জানি যে এটা কি লেখা আছে, বা তারপরেও বলবো যে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আপনি প্রথম থেকে এটা না পড়লেও হবে। কি, কুকুর এবং খরগোশের গতিবেগ আছে। তো কুকুরকে আমি ক লিখলাম, খরগোশকে আমি কি দিলাম, খ দিলাম। আমি এটা গতিবেগ বের করার ক্ষেত্রে জাস্ট আমি পড়বো, পড়ার পরে ডিজিট কোথায় আছে, এখানে একটা ডিজিট দেখলাম 4, এই 4টা কার কথা বলছে, কুকুরের কথা বলছে। তাহলে আমি এখানে এই কুকুরের নিচে আমি 4 দিলাম। এরপরে এই যে এখানে একটা ডিজিট দেখলাম বা অঙ্ক, এটা কি লেখা আছে, খরগোশ। তাহলে খরগোশের নিচে আমি কি 5 দিলাম। এখানে আবার 4 লেখা আছে, কি, খরগোশ লেখা আছে, অবশ্যই। তাহলে এখানে খরগোশের নিচে 4, আবার এখানে কত দেওয়া 3 দেওয়া আছে, এটা কত, কুকুর লেখা আছে, কুকুর নিচে কত 3। এখন আমার অ্যাপ্রোচ হবে যে এই দুটাকে কোনাকুনি গুণ করব, কোনাকুনি। হ্যাঁ, কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, 3 এবং 5, এটা কোনাকুনি গুণ করলে এখানে কত হবে, 15 হবে। আর 4 এবং 4 কোনাকুনি গুণ করলে কি হবে, 16 হবে। তাহলে এখান থেকে আমি ডিসিশন নিতে পারি যে কুকুর এবং খরগোশের গতিবেগ চেয়েছে, তাহলে কুকুর এবং খরগোশের গতিবেগ হচ্ছে 16:15। যার কাছে যেটা আছে সেটা কুকুরের বেগ, এটা 16 পেয়েছি কুকুর, আর খরগোশ পেয়েছি 15, তার 16:15। তাহলে আনসার হবে 16:15। এইভাবে আমরা অ্যাপ্রোচ করবো। এরকম কিন্তু 3-4টা ম্যাথ আছে। তো এই ম্যাথ এগুলো ব্যাংকেও আসে, ব্যাংকে আসলে কিন্তু ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি সলিউশন ইজ ভেরি সিম্পল। ওকে, 10 সেকেন্ডে করে ফেলবো, ভাষণটা শুধু ইংরেজিতে থাকে বিষয়টা। তাহলে এই ম্যাথের সলিউশন এটাই। ওকে, তাহলে আমরা নেক্সট ম্যাথে যাবো। ওকে, নেক্সট ম্যাথ কিন্তু আমি করবো না, অন্য স্যার করবে। হ্যাঁ, তো যাই হোক, নেক্সট ম্যাথে যাচ্ছি। তো স্যার করবেন এটা আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ প্রবল শরীফ স্যার করবে। ওকে স্যার। আচ্ছা, এই বিষয়টাকে একটু দেখি, যেই কথাটা সোহাগ স্যার অনেক সুন্দর করেই বলেছেন, যে আমরা এমনভাবেই অঙ্কগুলো কৌশল শিখবো যেটা যেন আমরা সময় জায়গার ভেতরে মানে করতে পারি। আমরা বেসিক বলে এমন কোনো কৌশল শিখলাম যেটা আমরা সময়ের জন্য পেরে উঠলাম না, কিংবা জায়গার জন্য ক্যালকুলেশনটা করতে পারলাম না, বিষয়টা এরকম কিছু না। ঠিক আছে, তো সেই জন্য সংক্ষিপ্ত যে কৌশলটাই আমি দেখাই,
এখানে প্রথম কথা বলছে যে সমান্তর অনুক্রমে পঞ্চম পদ বলছে 18। একই ঘটনা, আমি জাস্ট 1 2 3 4 এই 5 দিলাম, মানে পদ, তো পঞ্চম পদ হচ্ছে 18, ভালো কথা লিখলাম এখানে। পরে একটা কথা বলছে প্রথম 5টি পদের যোগফল হচ্ছে 75। এইখানে একটা তথ্য আমাদেরকে একটু জানতে হবে, ইনফরমেশনটা জানতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে সমান্তর অনুক্রমের গড় হচ্ছে মধ্যপদ। বিজোড় সংখ্যক যদি পদ থাকে, যেমন এখানে 5টা বিজোড় সংখ্যক, মধ্যপদ বলতে হচ্ছে তৃতীয় পদ, কারণ এপাশেও 2টা এপাশেও 2টা। তাহলে গড় বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? গড় বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সমষ্টিকে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে যেটা হচ্ছে এখানে সমষ্টি আছে 75 আর সংখ্যা আছে 5। আমরা 75কে যদি হচ্ছে 5 দ্বারা ভাগ করি তাহলে হয় হচ্ছে 15। এখন উত্তর হয়ে গেছে। আমরা যদি একটু খেয়াল করি, আমার পঞ্চম পদ থেকে যদি তৃতীয় পদে আসি 3 কম, আমাকে বের করতে হবে হচ্ছে প্রথম পদ। তার মানে একটা বাদ দিয়ে আমাকে তৃতীয় পদ থেকে যদি প্রথম পদে আসতে হয় তাহলেও আর কিছু না, সিম্পল কথা, ওই 15 থেকে 3 কম হবে, অর্থাৎ এইটা হবে হচ্ছে 12। এই শেষ, আমার অন্য দ্বিতীয় পদ চতুর্থ পদ ভিন্ন কিছুর দরকার নাই। আমি যদি আবার একটু রিক্যাপ করি, প্রথম কথা হচ্ছে পঞ্চম পদ 18 এইটাই আছে। আমাকে মনে রাখতে হবে যে সমান্তর অনুক্রমের গড় হয় হচ্ছে মধ্যপদ, তাহলে 5টার মধ্যপদ হবে হচ্ছে তৃতীয় পদ, আর গড় বের করার জন্য সমষ্টিকে আমরা সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলে 15। তাহলে পঞ্চম থেকে একটা বাদে তৃতীয় পদ 3 কম 15, তাহলে তৃতীয় থেকে একটা বাদে প্রথমটা সেটাও 3 কম, 15 থেকে 3 কম মানে 12। তার মানে আমাদের এখানে সঠিক উত্তর হবে হচ্ছে ঘ, 12 হবে। বিষয়টা একদম সিম্পল। আমার কাছে মনে হয় যে আমরা এই বিষয়টুকুকে কল্পনা করে এত জায়গা বা এত সময় ব্যবহার করা ছাড়াও আমরা করতে পারবো বলে আমি আশা করি। সোহাগ স্যার, বিষয়টা এরকম, বিষয়টা এরকম কিছু আর কি। স্যার কিন্তু ঝটপট আনসার দেয়। এটা কিন্তু আসলে আপনারা এই নিয়মে যদি ফলো করেন আপনি 10 সেকেন্ডে আনসার করতে পারবেন। তাহলে আমরা রবিক স্যারকে ডেকে নিই, রবিক স্যার চলে আসেন। আমি বলছিলাম যে আমরা আমাদের গণিতের ম্যাজিক চাল, আমরা 4 স্টার বলছিলাম, 4 স্টার 1 স্টারের ঘাটতি ছিল নাকি? 1 স্টারের ঘাটতি ছিল, মানে আমরা মানে পূর্ণ হওয়া আর কি, 4 স্টারে পূর্ণ হওয়া। আমাদের চতুর্থতম যে স্টার তিনি আমাদের মধ্যে, হি ইজ হিয়ার, ওকে, চলে আসছে। আমরা স্বাগতম জানাচ্ছি রবিক স্যারকে। ব্ল্যাক ড্রেস, ব্ল্যাক পাঞ্জাবি, আমরা সোহাগ স্যারকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নতুন করে আছে বলে আমি মনে করি না বাংলাদেশের। মানে এটা আসলে তোমরা আমাদেরকে বলো যে বয়সে সিনিয়র, কিন্তু আসলে সিনিয়র হলেও দক্ষতার দিক দিয়ে আমরা সবাই সিনিয়র, এটার বিষয়। আর মানে রফিক স্যারকে আমার কাছে যেটা মনে হয় যে এখন আগে নতুন করে পরিচয় দেওয়ার কিছুই নাই। তো ঠিক আছে রফিক স্যার, আপনি অনেক কষ্ট করে আসছেন, এটার জন্য ধন্যবাদ। ওকে স্যার, তাহলে নেক্সট ম্যাচে চলে লাগবে মনে হয় সাউন্ড যাবে, তাহলে আনসার 12 আনসার, ঠিক আছে স্যার। ওকে স্যার, এরপর কি করবে? আপনি করবেন? এই সমস্যা নাই। ওকে, এখন রবিউল স্যার করবে। রবিউল স্যার আপনি শুরু করেন এটা। আমাদের পরবর্তী যে ম্যাথটা আছে, পরবর্তী ম্যাথটা একটু আগে আমরা কি সমান্তর ধারা থেকে একটা অঙ্ক দেখলাম, এখন কি গুণোত্তর ধারা থেকে একটা অঙ্ক রাখা আছে এবং খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক রাখা আছে। এই অঙ্কটা একেবারে রিসেন্ট বিসিএস এ আসা প্রশ্ন। এর আগেও এই টাইপের প্রশ্ন অনেকগুলো বিসিএস এ আসছে। আমরা 35তম বিসিএস এর প্রশ্ন দেখলে সেখানেও একটা প্রশ্ন আসছে, আমরা 37তম বিসিএস এর প্রশ্ন দেখলে সেখানেও এই টাইপের একটা প্রশ্ন আসছে। এই প্রশ্নটা একেবারে রিসেন্টে হয়তো 48 অথবা 85 আসা প্রশ্ন। এখন যে প্রশ্নটা আছে একটা গুণোত্তর ধারার, এখন এই যে গুণোত্তর ধারার প্রশ্নটা আমরা একেবারে আসলে লাইভে আসছি, সরাসরি যদি শুধু উত্তরটা বলে দিই তাহলে আসলে এখানে আসে আমার কি স্টুডেন্ট যারা আছে, আমার সামনে যারা আছে, তারা আসলে শুধু উত্তরটাই যদি দেখবে তাহলে বইও তো পাই আর কি। আমাদের একটু যদি আমরা একটু আলোচনা করি, একটা অঙ্ক শিখবো, সাপোজ একটা অঙ্ক শিখবো, কিন্তু সেই অঙ্কটা যদি একটু ভালো করে শিখতে পারি, এটা আমার হয়তো চাকরি জীবনে কি কাজে লাগবে বা এই লাইভটা থেকে আমি কি উপকৃত হব। তো আমি একটা প্রশ্ন আলোচনা করলে একটু সময় নিয়ে একটু আলোচনা করব, যেন আমার কি এটা দ্বারা আমার কি এই ধরনের যে অঙ্কই আসুক আমি যেন সেটা উত্তর করতে পারি। শুধু উত্তর বলে দিলে এটা তো একটা বইয়েও থাকে, যেহেতু এগুলো সব বারবার চাকরির পরীক্ষায় আসা, এটা আমরা বইয়েও তো উত্তরটা দেখি। তাহলে একটু দেখো, একটু আমাকে সময় দাও। তাহলে এখানে আমাদেরকে বলছে গুণোত্তর ধারা। এখন গুণোত্তর ধারাটা আসলে কি? একটু আগে স্যার বললো যে সমান্তর ধারা, অন্তরটা যদি সেম থাকে তাহলে গুণোত্তর ধারা তো এরকম একটা কিছু থাকতে হবে, গুণ করার সাথে সম্পর্কযুক্ত। আমরা একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে যদি সামনের দিকে এগোতে পারি তাহলে যে ধারাটা পাই ওইটাকে আমরা গুণোত্তর ধারা বলি। এখন সেটা কেমন, আমি একটা ধারা একটু লিখি। এটা হলো 2, এরপরে যোগ 6, এটা 18, এটা হলো 54। এভাবে আমি একটা ধারা লিখলাম। এই যে ধারাটা, এই ধারাটা আসলে সমান্তর ধারা কিনা? সমান্তর ধারা হলো পরপর দুটো ডিফারেন্সটা যদি সেম থাকে, এটা আর এটা, এর পরেরটা যদি সেম থাকে। এখানে আসলে ডিফারেন্সটা সেম নাই। ডিফারেন্স যদি সেম না থাকে
আমরা মোটামুটি ধরে নিতে পারি সেটা হবে গুণোত্তর ধারা। কিন্তু সেটা আমরা কিভাবে বুঝবো? গুণোত্তর ধারা বোঝার নিয়ম হলো যে কোনো একটা পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে 1 নম্বর পদের তার পূর্বে পদ থাকে না, তাহলে আমরা দুই নম্বর পদটা নিলাম, পূর্ববর্তী পদ হলো 2, ভাগ করলে দেখো আমরা পাই কত? 3। এরপরের পদটা আছে 18, 18কে যদি তার পূর্বের পদ 6 দ্বারা ভাগ করি তাহলে এটা 3। সব সময় যদি এই ভাগফলটা সেম থাকে তাহলে আমরা সেটাকে বলি কি স্যার? সেটাকে বলি আমরা গুণোত্তর ধারা। তার অর্থ আমরা সেই সংখ্যাটা পেয়েছি, 3 দ্বারা গুণ করলে পরবর্তী সংখ্যাটা আমরা পাবো। আমি যদি পরেরটা বলতাম এর সাথে 3 গুণ করলে পরের পদটা আমরা পেতাম। এটা হলো গুণোত্তর ধারা। আগে ধারাটা একটু ধারণা দিয়ে দিলাম। এখন আমাদের প্রশ্নটা কি করা হয়েছে? আমাদের প্রশ্নটা করা হয়েছে, দেখো প্রশ্নটা বলছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদটা কত? পঞ্চম পদটা হলো 32, আর অষ্টম পদটা বলা আছে 256। আমাদেরকে বলা হয়েছে সাধারণ অনুপাতটা কত। সাধারণ অনুপাতটা কি জিনিস? সাধারণ মানে যে জিনিসটা সবার ভিতরে কমন থাকে। ওই যে আমরা আর এর মানটা 3 পেলাম, যেটা 6কে 2 দ্বারা ভাগ করলে 3, এরপরে 18কে 6 দ্বারা ভাগ করলে 3। এই যে কমন জিনিসটা পেয়েছি এটাই আসলে কি আর এর মান, এটাই ছিল আমাদের আর এর মান। তো এই পদের আমার কিন্তু ধারাটা বলা নেই, আমি তো আগে ধারা থেকে বোঝালাম। এখন আমার পঞ্চম পদ আছে আর কি অষ্টম পদ। আমাদেরকে এই সাধারণ অনুপাতটা আর এর মানটা নির্ণয় করতে হবে। আমি একটা সহজ পদ দেখাবো, একেবারে শেষে ছোট্ট একটা পদ দেখাবো, কিন্তু আগে আমরা যদি একটু স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উত্তর করি তাহলে কি পাই? আমার এখানে দেখো একটা নির্দিষ্ট পদের কথা বলা আছে, এটা কিন্তু স্পষ্টভাবে পঞ্চম পদ, আর এটা ছিল কত? এটা হলো অষ্টম পদ। গুণোত্তর ধারার একটা নির্দিষ্ট পদের মান নির্ণয় করতে হলে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হয়, সমান্তর ধারার ক্ষেত্রেও আছে। তাহলে এখানে আমরা গুণোত্তর ধারার যেহেতু নির্দিষ্ট পদটা হলো আমরা 8তম পদ বলি বা n-তম পদ, সেটা a r⁻n-1। এখানে এটা হলো ধারাটার প্রথম পদ, এরপরে আমাদের 8টা হলো সাধারণ অনুপাত আর n-টা হলো কি পদ সংখ্যা। আমার প্রশ্নে 5তম পদ বলছে, আমরা প্রথম শর্ত থেকে তাহলে কি লিখতে পারি? এই যে 5তম পদ, এর পরিবর্তে তো আমার জানা নেই, শুধু n-টা হলো 5 বলা আছে আমাদের, তাহলে r⁵ কত? 1। এটা সমানই আমরা বলতে পারি কত? এই যে 32। তাহলে আমরা এখান থেকে a r⁴ এটা সমান কত? 32। একটা ইকুয়েশনে 2টা চলক থাকলে আমরা সরাসরি মান পাই না, এখান থেকে আমরা কি পাই? একটা ইকুয়েশন পাই। এই যে ইকুয়েশনটা পেলাম, সরাসরি মান পাবো না। দ্বিতীয়টা আমরা আর লিখছি না, এখানে অষ্টম পদ, তাহলে 8 যদি বসাই তাহলে আমরা দ্বিতীয় শর্ত থেকে যেটা লিখতে পারি, দ্বিতীয়টা কি অষ্টম পদ যেহেতু, তাহলে 8তম পদ, সেটা দেখো আমাদের কত আছে? 256। তাহলে a r⁴ 8 - 1 তাহলে 7, এটা সমান আমরা 256। এই যে আমাদের 2টা ইকুয়েশন আসলো। এই দুটো সলভ করলে আমরা কি আর এর মান পাবো। এখন যখন গুণ আকারে থাকে তখন আমরা কি করব? গুণ আকারে থাকলে ভাগ আকার নিতে হয়। তাহলে 2 নম্বরটাকে আমরা যদি 1 দিয়ে ভাগ করি তাহলে দেখো বাম পাশে লিখতে পারি a r⁴ 4, এটা 256, তাকে ভাগ করব কত দ্বারা? 32 দ্বারা। এখান থেকে দেখো এখন আমরা এটা পাই আর তার পাওয়ার কত? 7 থেকে 4 বাদ দিলে 3, এ কাটাকাটি হয়ে যাবে। তো এই জায়গায় আমরা ভাগ করলে কত পাচ্ছি? এটা হলো 8 পাচ্ছি, দেখো 8। এখন আমাদের বেজ এবং পাওয়ার আকারে থাকলে আমরা প্রথম দিন গণিত উৎসবে আমরা একটা কথা বলছিলাম, এটা সমাধান করার একটাই পথ আছে, উভয় পাশে হয় 8টা সেম, পাওয়ারটা সেম করব অথবা কি বেজটা। তাহলে এখানে যেহেতু আমার আর এর মানটা 8টা আছে বেজে, তাহলে আমরা কি পাওয়ারটা সেম করব। পরবর্তী লাইনে আমরা আর সমান লিখতে পারি এই যে 2 তার পাওয়ার 3, তাহলে এখানে পাওয়ারটা সেম। তাহলে আমরা এখান থেকে আর এর মান বলতে পারছি কত? আর সমান 2। এই যে আর সমান 2, এই যে উত্তরটা আমাদের আর এর মানটা চলে আসছে। এটা হলো আমি একেবারে বেসিক জিনিসটা সুন্দর করে দেখাই, কি সূত্র প্রয়োগ করে দেখালাম। আর পরীক্ষার হলে যদি আমরা এভাবে উত্তর করতে যাই, এ ধরনের প্রশ্ন যে বারবার বললো, আমি অনেকগুলো রেফারেন্স দিয়েছি, 37তম 35তম, এটা 48 অথবা 85 আসা প্রশ্ন। আমরা যদি এতটা সময় নষ্ট করি তাহলে আমরা পরীক্ষার হলে কি এই ধরনের প্রশ্নগুলো উত্তর করে সময়ের সাথে পারবো না। এখন এটা আমরা আসলে কিভাবে উত্তর করব? খুব সহজভাবে আমরা যে কাজটা করতে পারি, যদি কখনো গুণোত্তর ধারার সুনির্দিষ্টভাবে 2টা পদের কথা বলা থাকে এবং তাদের মান দেওয়া থাকে, আমরা এত কিছু না করে সরাসরি আর এর মানটা নির্ণয় করতে পারি। সূত্রটা লিখছে না, সরাসরি আর সমান যেটা লিখবা সেটা হলো আমাদের 2টা পদের যে ডিফারেন্সটা থাকবে, উপরে লিখবা আর তার পাওয়ার কি বড় পদ মাইনাস কি ছোট পদ। তাহলে 8 থেকে 5 বাদ দিলে আমরা 3 পাই,
আর এ পাশে উপরে লিখবো বড়টার মান 256, নিচেই থাকবে ছোটটার মান। এক কথায় আমাদের উত্তরটা দেখো, আর এর মানটা চলে আসবে। আমরা এখান থেকে লিখতে পারি আর তার পাওয়ার 8, এটা সমান 2 তার পাওয়ার কত 3, অতএব আর সমান কত 2। তাহলে পরীক্ষার হলে কাজ করব, আমি এখানেও কিন্তু একটু সময় নিয়েছি, পরীক্ষার হলে কাজ করব আমরা এটা সুনির্দিষ্টভাবে দুইটা পদ এবং তার মান যদি বলা থাকে, তাহলে আর তার পাওয়ার কত বড় পদ মাইনাস ছোট পদ সমান সমান বড় পদের মান বাই ছোট পদের মান, আমরা সাথে সাথে আর এর মানটা পেয়ে যাব। তাহলে এটা ছিল আমাদের পরবর্তী যে প্রশ্নটা, আমরা পরবর্তী প্রশ্নটা দেখলাম। এরপরের প্রশ্নটা রফিক স্যার, পরের প্রশ্নটা দেখেন। স্যারের প্রশ্নটা কোথায় আছে, এটা বের করে দেন, মনে হয় পিছনের দিকে, রাখেন পিছন, সেটা রাখেন, সমস্যা নেই। এটা রাখেন। ওকে, আমাদের নেক্সট যে কোশ্চেনটা আছে এখানে, আমরা এই কোশ্চেনটা একটু সমাধান করার চেষ্টা করি। প্রথমে এখানে বলা হয়েছে একটা বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? এখন বৃত্তচাপ একটা শব্দ এসেছে, তো বৃত্তচাপের দৈর্ঘ্য যেহেতু নির্ণয় করব, তো প্রথমে আগে জানতে হবে বৃত্তচাপটা আসলে কি। চাপটা কি, রাইট? তো বৃত্তচাপ কই থাকবে? অবশ্যই বৃত্তই থাকবে, তাই না বলেন? বৃত্তচাপটা থাকবে কিন্তু বৃত্তের মধ্যেই। তাহলে আমরা একটা বৃত্ত অঙ্কন করে ফেলি। হ্যাঁ, আমরা একটা ফিল করি এটা আমাদের বৃত্ত। হ্যাঁ, এটা আমরা একটা ফিল করি যে এটি হচ্ছে আমাদের একটা বৃত্ত। এখন বৃত্তে যে চাপটা হয়, দেখেন আমাদের বৃত্তে চাপ হতে গেলে অবশ্যই সেটা একটা জ্যা আসতে হবে। হ্যাঁ, তো আমরা যেটা জ্যা নিলাম, মনে করেন যে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এটা হচ্ছে যদি সোজা যোগ করি, এটাকে বলা হবে কি এ বি জ্যা বলা হবে এটা। হ্যাঁ, আর এই যে বক্রপথ যেটা রয়েছে, বাঁকা যে অংশটুকু, এটা কি? চাপ। এটি হচ্ছে আমাদের চাপ। তাহলে এটা হচ্ছে বৃত্তচাপ। এখন এই বৃত্তচাপটা কি করলো? কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। দেখেন এই যে এখানে কেন্দ্র তো নাকি, এখন এই বৃত্তচাপটা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এটা হচ্ছে ও, যার এখানে থিটার মানটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ওকে, এখন বলছে বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার। ব্যাস বলতে এই যে এটা বুঝি ব্যাস, এটা পুরোটা হচ্ছে ব্যাস। এখন যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধের মানটা দরকার হয়ে থাকে। এখন ব্যাস যদি 12 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে এই দেখেন, এটা ব্যাসার্ধ বলতে পারি, এটুকু ব্যাসার্ধ, আবার এটুকু ব্যাসার্ধ, আবার এটুকু ব্যাসার্ধ, যে কোনোটা ব্যাসার্ধ হতে পারে। তো ব্যাস যেহেতু 12 সেন্টিমিটার, ব্যাসার্ধ হবে কত? অর্ধেক, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে ব্যাস আমরা এখানে আর সমান, ব্যাসার্ধ আর সমান পাচ্ছি আমরা 6 সেন্টিমিটার। এখন বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র রয়েছে। হ্যাঁ, বৃত্তচাপের দৈর্ঘ্যকে আমরা এখানে প্রকাশ করব এস দ্বারা। তো এস ইকুয়াল কি? আর থিটা। বৃত্তচাপের দৈর্ঘ্য, হ্যাঁ, এটা হচ্ছে কি আর থিটা। এখন আমরা আর এবং থিটার মান এখানে লিখবো, লিখলেই হয়ে যাবে। তো আর এর মান কত? এখানে 6 পেয়েছি, আর থিটার মান কত? 60 পেয়েছি। তাহলে এবার দেখেন গুণ করলে কত পাবো? 360 ডিগ্রি। এটাই মূলত অ্যান্সার। কিন্তু স্যার এখানে পাইয়ে দিও, আমাদের এখানে দেখেন 360 কিন্তু নাই, কোথাও আছে? নাই। আমাদের অপশনগুলো কি আছে? পাই আছে। পায়ের উদ্দেশ্যটা কি? এটা কিন্তু অনেক ডিটেইলস আসে এখানে, এটা বুঝতে গেলে অনেক ডিটেইলসটাই আমাদেরকে জানতে হবে। তো ছোট্ট করে একটু দেখার চেষ্টা করি। কোন পরিমাপের একক, কোন পরিমাপ যে করা হয়, এই কোন পরিমাপের এককটা হয়ে থাকে, মানে কোণের পরিমাপ। আমি এখানে শুধু কোন পরিমাপটা লিখছি। হ্যাঁ, কোন পরিমাপ। এই কোন পরিমাপের একক হচ্ছে দুই প্রকার, মানে দুইটা পদ্ধতি আছে কোন পরিমাপের এককের ক্ষেত্রে। একটি হচ্ছে আমাদের ষাটমূলক পদ্ধতি এবং আরেকটি আছে আমাদের বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে আমরা ডিগ্রি দ্বারা প্রকাশ করি। এই যে বলি না ডিগ্রি, তো শুধু কোন ডিগ্রি হয় না কিন্তু, মনে করেন এটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি 35 মিনিট 34 সেকেন্ড, এটাও কিন্তু কোণের একক। এই যে এটাকে বলা হয়, দেখেন লিখি আমি, দেখেন জাস্ট, এটা হচ্ছে 60 ডিগ্রি, মনে করেন 35 মিনিট, একটা দেখ দিলেন, আর হচ্ছে মনে করেন 40 সেকেন্ড। এই যে এটা কিন্তু একটা কোণ। যারা এসএসসিতে উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করেছেন তারা এটার সঙ্গে পরিচিত আছেন, বাট উচ্চতর গণিত নিয়ে যারা পড়েন নাই তারা এটার সঙ্গে খুবই কম পরিচিত আছেন। বাট এটাও আমাদের একটা কোণ। আর বৃত্তীয় যে পদ্ধতি, সেটার পরিমাপটা হচ্ছে আমাদের কিসে হয়? রেডিয়ান এককে হয়, যার এককটা হয়ে থাকে রেডিয়ান। এটা হচ্ছে বৃত্তীয় পরিমাপ। এখন এই ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক আছে, বুঝছেন? ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্কটা কি? ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে সম্পর্কটা হচ্ছে, আমি জাস্ট সরাসরি লিখে দিচ্ছি, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে আপনাকে যদি বলা হয় 2 ডিগ্রি সমান কত হবে? 2 ডিগ্রি সমান 2 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, এটা পাবো, পাই বাই 180 রেডিয়ান। এবার দেখেন আপনাদের একটা কমন বিষয় দেখি। আপনাদের বলা হলো মনে করেন 30 ডিগ্রি সমান কত রেডিয়ান?
তাহলে কি হবে 30 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তো এবার আমরা কাটাকাটি করলে কি পাবো দেখেন, এই যে 6 পাবো। দেখুন আপনারা 30 ডিগ্রি সমান পাই বাই 6 লিখেছিলেন কিনা কোথাও, এটা কিন্তু অনেকেই লিখেছেন। আবার বলা হয় যে 90 ডিগ্রি সমান কত রেডিয়ান, 90 ডিগ্রি সমান হবে 90 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে 90 দ্বারা 180কে ভাগ করলে হবে 2, সুতরাং পাই বাই 2 হয়। আপনারা অনেকেই জানেন যে পাই বাই 2 মানে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি হয় আশা করি এবার বুঝতে পেরেছেন। হ্যাঁ, কারণ পাই বাই 2 যে এই দেখেন 90 ডিগ্রি, পাই বাই 2 সমান 90 ডিগ্রি। এখন আপনাকে যদি আরেকটা কোশ্চেন করা হয় যে 180 ডিগ্রি সমান কত রেডিয়ান, তাহলে 180 ডিগ্রি সমান হবে 180 ইন্টু পাই বাই 180, অর্থাৎ আমরা রেডিয়ান এককে যদি নিয়ে যেতে চাই তাহলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে এক কথায়। তাহলে এই যে 180 কাটা মান কত পেলাম, পাই, অর্থাৎ 180 ডিগ্রির মান কত, 180 ডিগ্রির মানটা হচ্ছে পাই। পরীক্ষাতে এটাও আসতে পারে যে পাই সমান হোয়াট, প্রশ্ন আসলো পাই সমান হোয়াট। এখন অপশনে দেওয়া থাকলো মনে করেন 30 ডিগ্রি, তারপরে খ নম্বরে দেওয়া থাকলো 90 ডিগ্রি, তারপরে গ নাম্বার দেওয়া থাকলো মনে করেন 180 ডিগ্রি, আর ঘ নাম্বার দেওয়া থাকলো কোনোটিই নয়। খেয়াল করেন, ঘ নাম্বার দেওয়া থাকলো কোনোটিই নয়। এখন এই প্রশ্নটাই পরীক্ষায় গেলে আমরা কি ভাববো, যেহেতু পায়ের মান জানি 3.1416, তাহলে এটা কোনোটাই নয়, অ্যান্সারটা হবে। স্বাভাবিকভাবেই কিন্তু অনেকের মাথায় এই কাজটা করবে, বাট এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে এর অবাক হওয়ার কিছু থাকবে না। ওকে, সো এটা পরীক্ষায় আসতেও পারে। পায়ের মান এই দিক থেকে আমাদের কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে। তাহলে এবার আসেন, এগুলো কিন্তু ম্যাথের বাইরের আলোচনা, বাট এটা বোঝানোর জন্য শুধু এইটুকু আলোচনা আপনাদের মাঝে করলাম। তাহলে এবার বলেন 360 ডিগ্রি সমান কত রেডিয়ান হবে, তাহলে এটাকে আমরা জাস্ট পাই বাই 180 দ্বারা গুণ করে দিব। তাহলে 180 দ্বারা ভাগ করলে হবে এখানে 2, তাহলে 2 পাই হবে অ্যান্সার। এই যে এটা হচ্ছে অ্যান্সার, এই যে এটা হচ্ছে রাইট অ্যান্সার, 2 পাই। দেখুন অঙ্কটা খুব একটা বড় নয়, খুবই সিম্পল। আর থিটা আর এবং থিটার মানটা বসিয়ে দিব, কিন্তু থিটার মান আমি যে পাই বাই 180 গুণ করলাম, কেন গুণ করলাম এটা আলোচনা করার জন্য কিন্তু এই সমস্ত কথাবার্তাগুলো আপনাদের মাঝে বলা। ওকে, আপনারা কি ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই? একটু কষ্ট করে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সুচিত্রা মণ্ডল কমেন্ট করেছেন, ওকে থ্যাংক ইউ। ক্লিয়ার তো দেখা যায় না লিখেছেন, অজান্তে ভালোবাসা। হ্যাঁ, এত সুন্দর সব ফেসবুক আইডির নাম দেয়। হ্যাঁ, ওকে, আচ্ছা। তানজিলা তাবাসসুম সুমতি কমেন্ট করেছেন, ক্লিয়ার হয়েছেন সবাই? একটু কষ্ট করে যদি কমেন্ট বক্সে লিখতেন স্যার ক্লিয়ার হয়েছে কিনা। বৃত্তচাপের দৈর্ঘ্য এটা 45 BCS এসেছিল, 45 BCS এর আগেও আরো বেশ কয়েকটা BCS এই ধরনের প্রশ্ন এসেছিল। হ্যাঁ, তো এই ধরনের প্রশ্ন নিবন্ধনও এসেছে একবার। হ্যাঁ, সেটা মাথায় রাখতে হবে, এই ধরনের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হয়ে থাকে। এই যে ইউনিক ক্যাটাগরি, দেখুন আপনার যদি একটা চাকরি পরীক্ষাতে গেলেন, একটা পরীক্ষায় যদি 20টা ম্যাথ থাকে, 20টা ম্যাথে ইউনিক আসবে না। এই 20টা ম্যাথের মধ্যে 15টা এমন ম্যাথ থাকবে যারা মোটামুটি রেগুলার পড়াশোনা করে তারা সবাই পারবে, কিন্তু ওই 15টা ম্যাথ পারলে আপনার চাকরি পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন না। এই 15টার ওপরে 3টা ম্যাথ থাকবে যারা একটু ভালো লেভেলে প্র্যাকটিস করে তারা পারবে, আর 1 থেকে 2টা ম্যাথ থাকবে যে ম্যাথগুলো একটু ট্রিকি হবে। এই ম্যাথগুলো যারা পারবে তারাই চাকরি পরীক্ষায় মনে করেন যে 3 ধাপ এগিয়ে থাকবে, 1 ধাপ না, তারা 3 ধাপ এগিয়ে থাকবে। ওকে, আসি স্যার, আমরা তাহলে নেক্সট কোশ্চেন চলে যাই। থ্যাংক ইউ স্যার। আমার সবাই মানে বাঘা টিচারদের মাঝে আমি নিজেকে মানে কি বলবো স্মরণ করছি, তারটা একটু ওড লাগছে। দেখ, আমাদের একটা অ্যাড দেখি, 19তম শিক্ষক নিবন্ধন আমাদের কোর্স চলমান রয়েছে, যেটা প্রিলি চ্যালেঞ্জ লাইভ ব্যাচ। আপনার একটু আমাদের ব্যাচের নামটা একটু খেয়াল করবেন, এটা হচ্ছে প্রিলি চ্যালেঞ্জ, অর্থাৎ চ্যালেঞ্জ করা হচ্ছে আপনি আমাদের সঙ্গে এই কোর্সটা করবেন। আপনি অবশ্যই মানে আমরা যে নির্দেশনাটা আপনাকে দিব, আপনি যদি সফলভাবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সেগুলো নির্দেশনা মেনে চলেন, আপনি ইনশাল্লাহ মানে আশা রাখা যায় এই প্রিলি চ্যালেঞ্জ লাইভ ব্যাচের মাধ্যমেই আপনি প্রিলি কাভার করতে পারবেন। এই জন্যই নামটা দেওয়া হচ্ছে প্রিলি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ নিয়ে পড়ানোটাই হচ্ছে এই চ্যালেঞ্জ লাইভের কাজ। ওকে, তো যাই হোক, আমাদের এই কোর্সে যুক্ত হতে পারবেন আপনারা মাত্র 2250 টাকায়। এই কোর্সে যুক্ত হতে অবশ্যই আমাদের যে নম্বরগুলো রয়েছে হটলাইন নম্বর, সেখানে যোগাযোগ করবেন। স্যার এটা শেষ, এরপরে কি স্যার? এখানে আসলাম আমরা মাত্র। ওকে, এবার কি এটা একটা ব্যাংকের ম্যাচ না? এটা আমরা সোহাগ স্যারকে দিয়ে দিই নাকি? ওকে স্যার আসেন। সোহাগ স্যার মানে কঠিন ম্যাথের সমাধান। হ্যাঁ, এখানে দেখেন, এখানে ব্যাংক ম্যাথ, এটা বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আসছে, একদম লাস্ট বাংলাদেশ ব্যাংকে করছি। আমাদের স্যার কই ক্লাসে জয়েন করেছে, কার ক্লাস আছে এখন? আমাদের ভিতরে কারোর আছে? এমএস অর্ডার, এমএস এখানে এমএস ফোল্ডার কি আপনার এখন? M is older than N. I repeat, M is older than N but younger than O. এখানে বলছে যে M হচ্ছে N থেকে বড় but O থেকে ছোট। আবার বলছে if M, N and O
আর দ্য এজেস অফ এম অ্যান্ড ও রেসপেক্টিভলি। তার মানে এখানে এম হচ্ছে এম এর বয়স, এন হচ্ছে এই এনটা হচ্ছে ছোট হাতের এন হচ্ছে এই বড় হাতের এন এর বয়স, আর ছোট হাতের ও হচ্ছে বলছি এখন এই বড় হাতের ও এর আছে। বয়স নির্দেশ করছে। দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, নিচের তাহলে কোনটি সত্যি কথা? হ্যাঁ, সত্যি কথা। তা আমরা সত্যি কথা বের করছি। প্রথমে এখানে বলা হয়েছে, দেখেন এখানে বলা হয়েছে ম্যাথটা যদিও বাংলাদেশ ব্যাংকে আসছে, বাট আপনি যদি সিম্পল ওয়েতে করেন, যেগুলো আমরা আগেও করেছিলাম এই ইয়েতে মেন্টাল এবিলিটিতে করেছিলাম, যারা মেন্টাল এবিলিটি আমার ক্লাস দেখছেন এভাবে করেন। এম এটা তিনজন ব্যক্তি, একটা এম, একটা এন, একটা হচ্ছে ও। এখানে ছোট বড়তেও আছে, বুঝতে পারছেন? আমি তিনজন ব্যক্তিকে যদি আপনার সামনে রেখে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন না কে বড় কে ছোট, ইজিলি বোঝা যাবে। ধরেন আপনি একটা স্টেজ, এটা মানে এটা একটা স্টেজ, এই স্টেজে এই তিনজনকে দাঁড় করালেন। হ্যাঁ, কিভাবে দাঁড় করালেন? নর্মালি দাঁড় করালেন একদম স্টেজ আপনার চোখের সামনে। তাহলে এখন দাঁড় করালে কি দেখায় দেখেন, এম হচ্ছে এন থেকে কি হচ্ছে বড়। তাহলে এম, এই যে এটা এম হচ্ছে এন থেকে বড়, তাহলে এন একটু ছোট হবে। এই আবার এন থেকে বড় কিন্তু ও থেকে ছোট, ইয়ং আমার ছোট, তাহলে আবার ও থেকে ছোট, তার মানে ওটা হচ্ছে বড়। এই দেখেন ওটা। তাহলে এখান থেকে কি বুঝলাম? সবার ছোট এন, তারপর একটা বড় এম, তারপর হচ্ছে ও। এখন এদের বয়স কি নির্দেশ করছে? এদের বয়স বলছে, এই যে এখানে বলছে এম হচ্ছে এম এর বয়স, তাহলে এর বয়স হচ্ছে কত? এম। আর এন হচ্ছে ছোট, তাহলে এটা কত? ছোট হাতের এন বলছে, এটা ও বলছে। এখন বলছে এদের মধ্যে সম্পর্ক কোনটা? তা আমি দেখতেছি, দেখেন ও সবার সব থেকে বড় ও, তারপর হচ্ছে ছোট এই। তাহলে দেখেন এখানে ও সব থেকে বড়। দুই ভাবে লেখা যায়। হ্যাঁ, এভাবে লিখতে পারেন, মানে এন এর থেকে বড় হচ্ছে এম, এম থেকে বড় কত হচ্ছে ও। আবার এটা লিখতে পারেন, এখানে হচ্ছে প্রথমে জিরো, তাই না? জিরো আসলো, তারপর এটা এরকম থাকলো, তারপর কত হচ্ছে না, জিরোটা হচ্ছে বড়, তাই তো? জিরো মানে ও এরকম আর কি। তাহলে এন থেকে বড় কত হচ্ছে এম, আবার এম থেকে বড় ও, এটা লিখে ফেললাম, সরি এটা লিখে ফেললাম। এখানে হচ্ছে ও ও আচ্ছা, ও সবার বড়, ওর থেকে ছোট এম, তার থেকে ছোট হচ্ছে চেঞ্জ এন। করে দিলে করা যায়। তাহলে এই দুটো সম্পর্ক একই, সঠিক। বুঝতে পারছেন? একই। এখন যেটা যেটা আছে কমন সেটা দেখেন, এন থেকে এম, এন এম ও, এখানে দেওয়া আছে, বি নাম্বারটা চলে আসে, এন একই এম কথা। ও। এটা সারাদিনের তামাম একই কথা, বুঝতে পারছেন? যেমন ধরেন এটা বড়, ধরে এখানে ছোট লিখলাম। তাহলে ছোট মানে কি এটা কিভাবে লিখতে পারি না? ছোট থাকলো এখানে, সরি বারবার একই জিনিস হচ্ছে, এটা বড় এটা ছোট, আপনি এভাবে লিখতে পারবেন। এটা মানে যেটা বড় সেটা পেটের ভিতর থাকে, এভাবে বলতে পারেন। এটা ছোট, এটা কত হচ্ছে বড়, তো আমি এভাবে লিখতে পারি না? একই কথা না? সাজিয়ে লেখার ক্ষেত্রে তো এটাই হচ্ছে আমার আনসার। তাহলে আমি কি বুঝলাম? যে এখানে এই তিনজন ব্যক্তিকে আপনার চোখের সামনে দাঁড় করাবেন, দাঁড় করে বুঝতে পারবেন যে কে বড়। ও হচ্ছে বড়, ও বড়, তো ও বড়, তারপর হচ্ছে এম, তার থেকে ছোট এম, তার থেকে ছোট এম, এটাই হচ্ছে আনসার। ওকে, থিং ইজ ভেরি মাচ সিম্পল। আচ্ছা, তাহলে এরপরে আমরা ম্যাথ করবো। এই ম্যাথে এরপরের ম্যাথ দেখেন, পরের ম্যাথে হচ্ছে সলভ করবে। কে সলভ করবে? আমাদের সহ্য টিচারদের মধ্যে সলভ করবে। ওকে, রুবুল স্যার আসছে, ওয়েলকাম ব্যাক রুবুল স্যার। ওকে, আপনারা একটু আমাদের কমেন্ট করে জানাবেন, এই যে আপনারা যে 3 দিন ব্যাপী গণিত উৎসবে যুক্ত আছেন বিদ্যাবাড়িতে, 3টা ক্লাসই কারা করেছেন, মানে প্রত্যেকটা ক্লাস কারা করেছেন? স্যার সবগুলো গণিত উৎসবের আমরা 3টা ক্লাসই করেছি আর কি, এমন কারা আছেন একটু কমেন্ট বক্সে লিখবেন। আমি কারা আছে তার আগে আমি দুটো কমেন্ট পড়ে দিই। এখানে একজনের সর্বশেষটাই পড়ি, কি বলছে? মাসুমা আমরিন নাকি মাসুমা আমরিন বলছে মাথা কাজ করে না। আসলে আমি একটু বলি, সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, আমরা মাঝে মাঝে এই ভুলটা করে থাকি, নিজের মুখ থেকে নিজের কানকে যদি এই কথা শোনাই যে আমি গণিতে দুর্বল, গণিত পারি না, এটা তখন মস্তিষ্ক সিদ্ধান্ত নেবে যে পারবো না, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সুতরাং এই যে সোহাগ স্যার বা এরা বলছে যে দীর্ঘদিনেরই, আমরাও তো আসলে ছাত্র ছিলাম, চাকরি নিলাম, পড়াচ্ছি, তো এই অভিজ্ঞতা থেকে বলা, এটা মুহূর্তের জন্য মাথায় এটাকে মানে পুশিন করা যাবে না, মাথার মধ্যে নেওয়া যাবে না। একটা বিষয় মনে রাখতে হবে যে একাডেমিক জীবনের যে গণিত আর কম্পিটিটিভ এক্সামের গণিতের মধ্যে অনেক পার্থক্য, যেটা ওই যে একটু আগে স্যার গ্রেটার দ্যান লেস দ্যান দেখাইছে, সেই ক্ষেত্রে একাডেমিকটা গ্রেটার দ্যান, বরঞ্চ কম্পিটিটিভ এক্সামের যে প্রশ্নগুলো এটা লেস দ্যান। কিন্তু শর্তটা কি লেস দ্যান? এটার শর্তটা কি? শর্তটা হচ্ছে হতে হবে, আন্তরিক হইতে হবে। মানে সেই আন্তরিক বলতে অন্য কিছুই না, অ্যাটলিস্ট স্যাররা যে নির্দেশনা দেয় সেই নির্দেশনাটাকেও যদি যথাযথভাবে রপ্ত করা হয় তাহলে ভালো করা যাবে। আমি সারমর্ম এক কথায় বলতে চাই,
কেউই মুহূর্তের মধ্যেও মাথার মধ্যে মানে চিন্তাটা এইভাবে মনোনিবেশ করব না যে আমি গণিতে দুর্বল, ঠিক আছে। এই গণিতে দুর্বলটা তার আগে তাহলে একটা বিশেষণ লাগাতে হবে যে একাডেমিক জীবনের গণিত। কারণ খেয়াল করো, সারা কোনো বইয়ের রেফারেন্স না, তারা টুকটাক বেসিক কথা বললেও কিন্তু সংক্ষিপ্ত ডিরেক্ট লাইন দেখিয়ে দিয়েছে। এটাকে ধরে রাখতে হবে, রাখলে আমার মনে হয় ভালো করতে পারবো। আমরা এই কথাগুলো মানে কেউই না বলি, যারা বলেছি তো বলেছি, ভিন্ন যারা শুনেছি বা ভবিষ্যতেও যারা শুনবো, আমাদের এই ভিডিওটা দেখে শুনবো, তারা নিজের স্বার্থে কখনোই আমরা গণিত পারি না, মাথা ঘুরায়, এরকম উদ্ভট কথাবার্তাগুলো আমরা বলবো না বলেই আমি থাকি। আমি রবিউল স্যার, আমি ইন্টারাপ্ট করলাম একটু। বিষয়টা হচ্ছে কি, এই কথাগুলো যদি বলে, এটা তারা মনে করছে নাই, বাট আসলে তারা ক্ষতি করছে, নিজের ক্ষতি করছে। প্রথমে তাকে সাহস নিয়েই নামতে হবে, যেটা আমাকে করতেই হবে। কেমন? ওকে স্যার, স্যারের এই কথার সঙ্গে একটা আমি একটু অ্যাড করতে চাই, স্যার অনুমতি পাইলে। তো স্যার, আমাদের যখন অনার্স লাইফে পড়তাম, তো অনার্সের ম্যাথ দেখলে তো স্যার মাঝে মাঝে মাথা ঘুরতো। আসলে সিরিয়াসলি যারা ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স করেছে তারা খুব ভালো জানে আসলে থার্ড ইয়ারে মেকানিক্স পড়েন বা আদার সাবজেক্টগুলো। তো তখন একটা বড় ভাই ছিল আমাদের ডিপার্টমেন্টের, তো উনি আসলে একটা কথা বলেছিলেন, তো এটা খুব ভালো লেগেছে, মনে ধরেছিল। তো আমি লাইভেও বলেছিলাম এখানে। তো এটা একটা টার্ম লাইন, হ্যাঁ, টার্ম লাইনটা বলি, আপনারা মাথায় রাখবেন। মহাবিশ্বের অমৃত বাণী গণিতকে করেছে বিজ্ঞানের রানী। গণিতকে যে করে না ভয়, গণিত তার সাথে কথা কয়। রাইট। সো ভয় করলে তো চলে যাবে, তাই না? ভয় না করে তাকে জয় করতে হবে। হ্যাঁ, আর এই জয় করার জন্যই তো আমাদের এই সমস্ত স্যারদের ক্লাস আপনারা পাচ্ছেন, লাইভ বলেন বা আমাদের পেইড ব্যাচে ক্লাস বলেন। আপনাদের এই জয় করার পথটা কিন্তু অনেক সহজ হয়েছে। দেখুন, যারা এই মুহূর্তে ঢাকা বা ঢাকার বাইরে আছে, তো ঢাকা বা ঢাকার বাইরে থেকে এসে ঢাকায় এসে সেটেল হয়ে একটা কোচিংয়ে ক্লাস করাটা অনেক কঠিন একটা কাজ, চ্যালেঞ্জিং একটা কাজ। কিন্তু এখন আপনি আপনার প্রত্যন্ত অঞ্চলে, যেখানে ঠিকমতো ইলেকট্রিসিটি থাকে না, ওয়াইফাই এখনো পৌঁছায় নাই, হ্যাঁ, ইন্টারনেট কানেকশনও দেখতে কোনো রকমের চলে ঠাইলে ঠুইলা, হ্যাঁ, এরকম প্রত্যন্ত অঞ্চল থেকেও আমাদের সঙ্গে অনেকে যুক্ত আছেন। তো আশা করি তারা আমাদের এই সমস্ত ক্লাসগুলো দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই আমাদের স্যারদের এত সুন্দর সুন্দর ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন। তার ফলে আশা করি আপনারা যে স্যার আমরা পিছিয়ে পড়ছি, গ্রামে আছি জন্য, এরকমটার কোনো সুযোগ কিন্তু নাই বলার। পারেন না, আপনাকে পারতে হবে। একজন 1 মিনিটে একটা ম্যাথ পারে, আপনি না হয় না পারেন 2 মিনিটে পারবেন, 2 মিনিট না পারেন 5 মিনিটে পারেন, আগে প্র্যাকটিস করেন। অনেকে বলে না যে 30 সেকেন্ডের মধ্যে করতে হবে, আর 30 সেকেন্ডের মধ্যে করবেন পরীক্ষার হলে। পরীক্ষার হলে যাওয়ার আগেই ওই পরীক্ষার হলের মতো করে করা যাবে না, তাহলে শিখতে পারবেন না। আপনি শিখতেছেন, শেখার জন্য সময় লাগবে। একটা সার্টিফিকেট তো একদিন অর্জন হয় না। এসএসসি সার্টিফিকেট আমাদের সেই 1 থেকে শুরু করে 10 বছর পড়ার পরে অর্জন হয়েছে, তাই না? সো আপনাকে সময় দিতে হবে, স্বাভাবিকভাবেই সময় দিলেই ইনশাল্লাহ আপনি করতে পারবেন। স্যার না, সেটাই স্যারেরা যে কথা বললো, আসলে দীর্ঘদিনের অভিজ্ঞতায় এই কথাটাই আসে। ম্যাথ এমন একটা সাবজেক্ট, এটা হলো চর্চা, দীর্ঘদিন চর্চা। আমি প্রত্যেক ক্লাসে কিন্তু এই কথাটা বলি। আমার একাডেমিক পড়ালেখা শেষ হয়েছে 2006 সালে। আমি এটা সবসময় উদাহরণ দিই। 2006 সালে আমি কি মাস্টার্স পাস করছি একটা ইউনিভার্সিটি থেকে। আজ কত সাল? আজ হলো 26 সাল আমি এই ম্যাথ পড়াচ্ছি। আমি এই 20 বছর দেখো পরে এসে যদি তোমাদেরকে ম্যাথ পড়াতে পারি, তোমরা প্রত্যেকে এখন কি এটা হলো নিয়মিত ছাত্র। আমি তো পড়াচ্ছি, তার মানে তোমরা নিয়মিত ছাত্র। তোমরা যদি একটু চর্চা করো তাহলে কিন্তু সেটা পারবা। তো এই কারণে সবসময় বলি, এটা কেন বলি, এটা হলো ম্যাথ এমন একটা সাবজেক্ট, এটা এতটাই মজার একটা সাবজেক্ট, এই মজাটা আমরা আসলে নিতে পারি না। নিতে না পারার কারণে আমাদের কাছে কি এটা ভয় লাগে আর কি। এটা ম্যাথ বারবার চর্চা করব, আজকে যেটা পারবো না পরের দিন আবার একটু চর্চা করলে আরো সহজ হবে, পরের দিন যখন চর্চা করব দেখবে একেবারে ক্লিয়ার হবে। ম্যাথ মানেই চর্চা করতে হবে। তো আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে অনেকক্ষণ কথা বললাম। আমরা একটা প্রশ্ন দেখি। এই যে প্রশ্নটা, এটা একটা ইচ্ছা করে এই প্রশ্নটা রাখা হয়েছে আর কি। লগারিদমের অঙ্ক সব সময় চাকরির পরীক্ষা আসে। বাংলাদেশের এমন কোনো চাকরির পরীক্ষা নাই, বিশেষ করে বাংলা ভার্সনের যে প্রশ্নগুলো হয় সেখানে লগারিদমের প্রশ্ন আসে না, এমন প্রশ্ন পাওয়া যায় না। সব জায়গায় ইদানিং আমরা প্রাইমারি পরীক্ষা দিচ্ছি, প্রাইমারিতেও আসছে একাধিক প্রশ্ন আসে, আমাদের বিসিএস একাধিক প্রশ্ন আসে। এখন এই প্রশ্নটা এই কারণে রাখা হয়েছে, এটা খুব সহজ একটা প্রশ্ন, এটা আমরা প্রত্যেকেই পারি। কিন্তু এখানে কিছু টার্ম ব্যবহার করেছে যেগুলো কি একটু ভিন্ন আছে। যেমন এখানে আমরা বেসটা ব্যবহার করেছি। বেসটা আমি নর্মাল দিতে পারতাম, 2 দিতে পারতাম বা 10 দিতে পারতাম, সেটা না দিয়ে আমি রুট আকারে দিয়েছি। আবার এখানে যে মানটা বলছি, এই যে আকারটা, এটা কিন্তু আবার দেখো একটু আমরা কি আকারে রাখছি, ওখানেও এটা সমস্ত আকারে আছে। তার মানে এই সমস্ত যখন থাকে পরীক্ষার হলে আমরা এই সমস্ত তথ্যগুলো দেখে আমরা অনেকে মনে করি অঙ্কটা অনেক জটিল। আসলে জটিল কিছু না, এগুলো আমরা প্রত্যেকেই শিখছি। সমস্ত আকারটাকে সরল আকারে কনভার্ট করা
আমরা পারি না এমন কেউ নাই। এটা রিসেন্ট একটা বিসিএস এ আসা প্রশ্ন, এটা একাডেমিক বইয়ের এই প্রশ্নটা আছে উচ্চতর গণিতে। এখন এই প্রশ্নটা আমরা আসলে কিভাবে উত্তর করব? আগে যদি আমি প্রশ্নটা একটু সাজিয়ে দিই, তাহলে দেখো √8 এটা হলো এক্স। এখানে দেখো আমরা এটাকে ভাঙলে সরল আকারে নিলে 3 3 9 আর 1 10 বাই কত 3, আমি একটু সহজ করে দিলাম এতটুকু। এটা যদি থাকতো তাহলে আমরা কিভাবে উত্তর করতাম? এই যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কি ইকুয়াল বেজ, তার মানে এটা কি, এটা সমাধান করতে হবে দুই পাশ মিলে। লগারিদমের অঙ্ক একটা সূত্র মনে রাখতে পারলে আমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইচ্ছা করলে উত্তর করতে পারি। এই ধরনের এই সমাধান বেস প্রশ্ন যদি কখনো আসে, তোমার প্রথম কাজ হবে প্রশ্নের মাঝ থেকে লগটা তুলে দেওয়া। এখন লগটা আমরা আসলে কিভাবে তুলবো? লগ তোলার আমাদের সূত্র প্রয়োগ করব। কিন্তু ওই যে বললাম চাকরির পরীক্ষার জন্য সূত্র টুত্র মুখস্থ করতে গেলে আমাদের অনেকটা সময় নষ্ট হবে। তাহলে আমরা এখানে যে কাজটা করব, এক কথায় যখন কোনো প্রশ্ন থেকে লগ তুলবা, ওই লগের একটা কোনো না কোনো একটা বেস থাকবে। আর যদি বেস না থাকে, লগ শব্দটা থাকলে তার বেস থাকে 10, এটা আমরা প্রত্যেকে জানি। আর লন শব্দটা যখন থাকে তখন তার বেস থাকে কি ই। তাহলে বেস যদি না থাকে, লগ শব্দ থাকলে বেসটা হবে কি, বেসটা হবে আমাদের 10। আর যদি লন শব্দটা থাকে, এটা আবার অনেক আলোচনা, সেখানে যাচ্ছি না, তখন আমাদের বেস থাকবে কত ই। তো আমাদের এখানে বেস একটা আছে, যে বেসটা থাকবে আমরা লগ তুলতে হলে আগে খাতায় জাস্ট বেসটা লিখব এতটুকু। এরপরে যে কাজটা করব, আমরা আর্গুমেন্টের সাথে মানটা কি ইন্টারচেঞ্জ করে দেব, তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। এখন দেখো এটা যদি ইন্টারচেঞ্জ করি, এ চলে আসবে কোথায়, এক্স এর জায়গায়, তার মানে এই জায়গায় এর মাথার উপরে। তাহলে 10 তার ভাগ কত, এটা 3, আমাদের এখানে চলে যাবে এক্স। আমাদের কিন্তু এক্স এর মান চাওয়া হয়েছে, দেখো এক্স এর মানটা আমরা পেয়ে গেছি। কিন্তু অপশনে আমি যে আকারগুলো রাখছি বা চাকরির পরীক্ষায় যেটা রাখছে সেটা কিন্তু আসেনি। এখানে আমাদের জাস্ট ক্যালকুলেশনটা একটু ভিন্ন আকার রাখা হয়েছে। তাহলে মূল ব্যাপারটা হলো, আমরা সমাধান বেস কোনো প্রশ্ন যদি আসে, লগটা তুলে দিব। কিভাবে তুলবো? লগের যে ভিত্তি থাকবে, ভিত্তিটা খাতায় লিখে আমরা আর্গুমেন্টের সাথে মানটা কি ইন্টারচেঞ্জ করে দিব, আমার প্রশ্ন থেকে লগ উঠে যাবে। এখন আমরা প্রত্যেকেই আমরা এটাকে এখন সমাধান করতে পারবো। দেখো এটা এক্স এর মান চলে আসছে। এখন এটাকে আমরা মান যদি আর একটু সহজ আকার নিয়ে আসি, এই আকারটাকে এখন কি আমার ভাঙতে হবে। এখন রুট থাকা, কোনো জিনিসের রুট থাকা মানে কি, তার পাওয়ারটা হলো হাফ। তাহলে এটাকে দেখো আমরা প্রথমে আমি একটু ভেঙে দেখাচ্ছি, একজন লিখছে একটু ভেঙে দেখাতে। তো এটা উঠাই দিলে এর পাওয়ার হবে কত, এটার পাওয়ার হবে হাফ, তার আবার একটা পাওয়ার আছে কত 10/3। তো আমরা প্রত্যেকে জানি একটা বেজের একাধিক পাওয়ার থাকলে সূচকের নিয়মে পাওয়ারে পাওয়ার কি গুণ হবে। তাহলে আমরা এটা গুণ করে ফেললাম। এখন আমরা এটাকে কাটাকাটি করলে 5 কাটতে পারি। তো আর একটু ছোট করি, যেহেতু আমাদের এখানে সংখ্যায় আনতে হবে। 8টা কি, 8টা বেজ, বেজ যদি বড় থাকে ছোট কোনো সংখ্যার পাওয়ার আকারে লিখতে হয়। তাহলে এখানে 2 তার পাওয়ার কত 3, এর আবার একটা পাওয়ার আছে হাফ, আর একটা পাওয়ার আছে 10/3। এখন দেখো আমাদের জন্য কি সহজ হয়ে যাবে। এখন আমরা যদি কাটাকাটি করি, 3 3 কাটবে, এটা কাটলে পাই কত 5, তার অর্থ 2 তার পাওয়ার 5। 2 তার পাওয়ার 5 এই কথাটার অর্থ হলো যতটা পাওয়ার থাকে বেসকে ততবার আমরা গুণ আকারে লিখি। তাহলে 2 তার পাওয়ার 5, তার মানে 5টা 2 আমরা গুণ করব, এটা সমান আমরা 32 পাই। তাহলে এখানে বেসিকটাও চলে আসলো, সাথে সাথে কি আমরা শর্টটাও কিন্তু দেখে ফেললাম আর কি। তাহলে এই ধরনের প্রশ্নগুলো আসলে এভাবে আমরা উত্তর করতে পারি। তো এটাই ছিল আমাদের পরবর্তী যে প্রশ্নটা। এরপরের প্রশ্নটা কি আছে আমরা একটু দেখি। এরপরের প্রশ্নটা যেটা আছে, এই যে প্রশ্নটা আছে, প্রশ্নটা কি স্যারেরা দেখবেন না, আমি দেখাই দিব। সব স্যার, এই যে আমাদের শ্রদ্ধেয় স্যার। হ্যাঁ, যে বিষয়টা হচ্ছে যে আমরা বিস্তারিত তো বেসিক ক্লাসে যেটা মানে শুনি, তাই না, সংক্ষিপ্ত যে কথা বলা হয়েছিল, এটা যদিও এটা এই অঙ্কটার জন্য এটা একটা কথা এরকমের হয় যে 30 ডিগ্রি যখন কোণ উৎপন্ন হয় নাকি, ছবিটা যদি প্রশ্নটা একটু বুঝি, তাহলে কথা হচ্ছে যে একটা খুঁটি আছে এরকম, হ্যাঁ একটা, আচ্ছা লাল কালি থাকুক, খুঁটি আছে, সেটা বলছে যে এরকম বিচ্ছিন্ন না হয়ে এরকম ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে রাখছে নাকি। এখন যেটা হলো, এইটা যদি হইতো তাহলে এটা 48 হইতো, বিষয়টা এরকম কিছু। তো যাই হোক, এখন সে সর্বশেষ জানতে চাইছে যে খুঁটিটি কত উঁচুতে ভাঙছে, তাই না, তার মানে এই ডট ডট না, শুধু এতটুকু, মানে লম্বটা জানতে চাইছে, বিষয়টা এরকম কিছু। তো যাই হোক, এইটা সংক্ষিপ্ত যে কথা, যে আমরা যখন বিস্তারিত ক্লাস করি তখন তো শিখি, তার মানে এখানে উচ্চতা নাকি, আমি সংক্ষেপে শুধু উচ্চতাই বললাম, উচ্চতা হবে যে কথাটা বলা হয়, এটা শর্ত হচ্ছে যে এই কোণটা 30 হইতে হয় নাকি। 30 যদি হয় তাহলে উচ্চতা যা থাকে তার ডিরেক্ট ওই 3 দিয়ে ভাগ করলেই হয়, এই 48/3, তাই না 16। তবে আমি আবারও বলা, সব অঙ্ক কিন্তু হবে না, মানে এটা শর্ত হচ্ছে এটা 30 ডিগ্রি হইতে হবে 1,
আর একটা বিষয় হচ্ছে উচ্চতাও জানতে চাইতে হবে, তবে এটা থাকে না, ঠিক আছে, কখনো কখনো এটার ব্যত্যয় হতে পারে। তো যার কারণে আসলে ক্লাস করতে হবে, বিষয়টা এরকম। বাট আমরা আবার সুযোগ পেলেও যে সুযোগ নিব না এমনও কিছু না, সুযোগ যদি থাকে সেই সুযোগটাও নিতে হবে। সুযোগ থাকলে সুযোগ নেওয়াটাই হচ্ছে স্মার্টনেস, বিষয়টা এরকম কিছু। তো এটার ভিন্ন কিছু হয়, ভিন্ন কিছু হলেও ভিন্নভাবে করতে হবে, সে কথাগুলো আসলে বিস্তারিত আমরা ক্লাসে দেখিয়ে থাকি। বাট এখানে যদি সুযোগ থাকে, কথা হচ্ছে দুইটা শর্ত ফুলফিল হতে হবে। সেটা হলো এক, অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হতে হবে। দুই হলো, আমি যদি বলি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে লম্বটা জানতে হবে। এইটা যদি হয় তাহলে আর কিছুই না। এখানে ভেরিয়েবল যেটা, এটা দুইবার আসছে আমি যতদূর জানি, বিসিএস এ মানে দুইটা বিসিএস পরীক্ষা আসছিল, একবার 48 ছিল আর একবার মনে হয় 18 ছিল। এক্স্যাক্টলি, মানে বাঙালি জাতি তো অলস জাতি, এটা 48 আর 18 ছিল। তো তখন সেই ক্ষেত্রে উত্তরটা এমনই ছিল, আর কিছুই না। ওই 18কে 3 দিয়ে ভাগ করলে 6, আর এই 48কে 3 দিয়ে ভাগ করলে 16, বিষয়টা এরকম কিছু। তো যাই হোক, এটা ভিন্ন ভিন্ন কিছু হতে পারে, হয়েছে পরীক্ষায়। তো সে বিষয়গুলো আমরা দেখবো, বিস্তারিত ক্লাসে দেখবো। বাট এখানে সংক্ষিপ্ত বিষয়টা এরকম কিছুই। এটা ঠিক আছে আর কি, একটা জায়গায় একটু কেন হয় আর কি, এই জায়গাটা একটু বলে দিলে স্যার একটু বলছে এটা কেন, এটা বলিনি আর কি, আমি সেই জায়গাটা একটু ক্লিয়ার করে দিই। এখানে দুইটা সত্য আর কি, একটা হলো মানে খুঁটিটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হতে পারবে না, সে কিছু উপর থেকে ভেঙে যদি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে কিছু ভেঙে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, প্রশ্নটা করতে পারে যে কতটুকু উপর থেকে ভেঙেছে অথবা ভাঙা অংশের পরিমাণ কতটুকু, দুটো প্রশ্ন চাওয়া হয়। কখনো বলবে কতটুকু উপর থেকে ভেঙেছে, আর কখনো বলে যে ভাঙা অংশের পরিমাণ কতটুকু। এই দুটোর বাইরে কখনো প্রশ্ন আসে না। তো আমাদের বিসিএস এবং প্রাইমারি আর নিবন্ধনে যে প্রশ্ন আসে সেটা সবসময় বলা হয় কতটুকু উপর থেকে ভেঙেছে। আর যদি এই প্রশ্নটা ব্যাংকে আসে, ব্যাংকে আসলে দেখবা বলে যে মানে ভাঙা অংশের পরিমাণটা কতটুকু, ব্যাংকে কিন্তু এটা আসে। পার্থক্য হলো এই জায়গায়, ব্যাংক এবং বিসিএস এর পার্থক্য এই জায়গায়। তাহলে বিসিএস এ এটা আসে এই কারণে আমাদের যে মনে মনে সবসময় আমরা কি করি, 3 ভাগের 1 ভাগ উত্তর হবে, কিন্তু ব্যাংকে পরীক্ষা দিতে গেলে কি ওই যে উত্তরটা একটু চেঞ্জ করে দেই, ওইটা আমরা বুঝতে পারি না। তাহলে যদি বলে কতটুকু উপর থেকে ভেঙেছিল, তখন উত্তর হবে 3 ভাগের 1 ভাগ। আর যদি বলে ভাঙা অংশের পরিমাণটা কতটুকু, তখন 3 ভাগের 2 ভাগ। তাহলে তখন উত্তর হতো আমাদের কি 32। বুঝাতে পারছি? এটা ছিল আমাদের জাস্ট কি সত্যটা, একটু যদি খেয়াল রাখতে পারি তাহলে আমরা কি বলা যায়, সমষ্টি যদি 48 হয়, এটা যদি 48 থেকে 16 বিয়োগ করলে হয়, একটু সৃজনশীল দক্ষতা হইতে হবে, তাই না? বিষয়টা এরকম। তো এটাই ছিল আমাদের জাস্ট এই প্রশ্নটা সত্য, এটা যে আমাদের ভেঙে সম্পূর্ণ সে মানে কি বিচ্ছিন্ন হবে না। আরেকটা হলো ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন, 30 ডিগ্রি হইতে, এই দুটো সত্য। তারপরে প্রশ্নটা দুইটা। তো আমরা পরবর্তী প্রশ্নে মনে হয় যেতে পারি আর কি। আচ্ছা, আমি যাই। তাহলে পরবর্তী প্রশ্ন যেটা আছে, পরবর্তী প্রশ্নটা আমাদের সোহাগ স্যার আলোচনা করবেন। উনি একটা ব্যাংকের প্রশ্ন রাখছে। আচ্ছা, তো স্যার ওকে, এখানে এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আসছে, লাস্ট এডি পরীক্ষা। তো এখানে বলা হয়েছে, দেখেন এখানে আমি সব সময় বেসিক তো আলোচনা করি, বেসিকে যেহেতু পেইড বেসিক তো আছে, মানে বলে ওয়েলকাম টু দ্য পেইড ব্যাচ, তাহলে ওই ব্যাচে আমরা একদম মনের মাধুরী মিশিয়ে করে দিই। বাট এখানে তো লাইভ ক্লাস, তাই না? আপনারা তো লাইভ ক্লাসে শুধু পারলে আনসারটা মানে বলে দিলে ভালো হয়, তাই না? তো আমি এরকম আনসার দিয়ে দিব, সমস্যা নেই। তো এটা হচ্ছে একটা বড় ম্যাথ, একটা কঠিন ম্যাথ, হার্ড লেভেলের ম্যাথ। যদি 30টা ম্যাথ আসে, তাহলে 30টার মধ্যে 4-5টা ম্যাথ খুব বেশি হার্ড হয়। তো এটা মনে ওই লেভেলের লেভেল। A merchant has কি লেখা আছে 1000 কেজি অফ সুগার, পার্ট অফ হুইচ মানে হচ্ছে এই 1000-এর মধ্যে, এই 1000-এর মধ্যে কিছু অংশ সেলস করছে 8%। এটা কি প্রফিট আছে 8%, দা রিমেইনিং এট 18% প্রফিট। এটা প্রফিটটা পরে লেগে দিছে আর কি, হ্যাঁ, কমন ইংলিশের তো বুঝেন না, মানে বুঝে একবারে লিখছে আর কি, একবার। তাহলে এর বাংলা হচ্ছে যে একজন ব্যবসায়ী সুগার আছে কত 1000 কেজি, এর মধ্যে সে 8% প্রফিটে কিছু পরিমাণ 1000 কেজি কিছু পরিমাণ সেল করে দিয়েছে, আর বাকিটুকু 18% প্রফিটে সেল করছে, মানে অনেক বেশি। সেই কথায় 8% সেল করছে 8% প্রফিটে, আর বাকিটুকু হচ্ছে 18% প্রফিটে সেল করছে। এখন বলছে হি গেইনস 40% অন দা হোল, বলছে যে এইভাবে সে বিক্রি করলে তার 14% লাভ থাকে, 14%, মানে মোটের উপরে ওভারঅল। কারণ সে তো মারছে, সে ব্যবসায়ী, তাই তার তো লাভ করতেই হবে, তাই না? লাভ করা লাগে। এখন ফাইন্ড দ্য কোয়ান্টিটি অফ সুগার, তাহলে সুগারের কোয়ান্টিটি চাচ্ছে, পরিমাণ চাচ্ছে, দ্যাট ইজ সোল্ড অ্যাট 18%। ওরা বলছে যে ঠিক আছে, আপনি 1000 কেজি হচ্ছে সুগার, এর মধ্যে কিছু পরিমাণ সে 8% প্রফিটে সেল করছে, আর কিছু পড়ছে 18% প্রফিটে সেল করছে। আর গড় ছিল, এখন বলছে 18% প্রফিটে কতটুকু সেল করছে সেই জিনিসটা
মানে সে পরিমাণটা চাচ্ছে। সেই পরিমাণ বের তো করতে আমি হবে। যদি বলি যে এটা এক্স করছে, তাহলে অবশ্যই কত, এটা 1000 মাইনাস কত, X হতে হবে। কত এক্স হবে, তাই না? এটা পরিমাণটা হবে। তাহলে ম্যাথটা তখন আমার ইকুয়েশন বেস হবে, তখন করতে আপনার 1 থেকে 1.5 মিনিট লাগবে। বাট আমি তো ওটা করাবো, ওটা আমি কি করবো। করাবো, আমি করাবো হচ্ছে মিক্সার, ওই যে রুবেল স্যার বলছে কি এলিগেশন এলিগেশন মেথড। ক্রস মেথড, আবার কি স্পাইডার মেথড। স্পাইডার মেথডে আমরা গত ক্লাসে লাইভ দেখাইছি, 5টা বা 4টা ম্যাথ করাইছিলাম, ওগুলো দেখবেন। তাহলে আজকে ওরই ধারাবাহিকতা এই ম্যাথটা আমি করে ফেলি, কারণ আমি বলছিলাম যে ওই ধরনের ম্যাথ সব জায়গায় আছে, বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে, আপনি বাংলাদেশের যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে। এটা আসলে নিচু পোস্ট বলে কোনো কথা না, উপর পোস্ট বলে কোনো কথা না, সব পরীক্ষায় আসে, বুঝতে পারছেন না? এখন আপনি কোশ্চেন থেকে বুঝতে পারবেন না যে এটা হচ্ছে 11 গ্রেডের বা 20তম গ্রেডের, আবার বিসিএস এও কিন্তু এরকম প্রশ্ন আসে, তাই ভ্যারাইটিস আর কি। হ্যাঁ, তবে স্ট্যান্ডার্ড মেইনটেইন করে। তবে এইগুলো হচ্ছে ব্যাংকের ম্যাথ, অবশ্যই এরা কি করবে, হার্ড ম্যাথ গুলোই দেয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো তাহলে আমরা এটা কিভাবে সলভ করব? ও যে যেমন কাজ, হ্যাঁ, তেমন সলিউশন, যেমন বলো ও যেমন গুণ হল তেমনই বাঁকা তিতুল, একটা কথা আছে না? ওই রকম আর কি আপনাদেরও হতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, টিট ফর ট্যাট। এখন হচ্ছে আমরা কি কোনটা করব? চাওয়া হয়েছে? যে এখানে 8% প্রফিট আর 18% প্রফিট মিক্সার করে কি হয়েছে, 14% প্রফিট হয়েছে। এই যে আর টোটাল হচ্ছে কি কত, 1000 কেজি। আমাকে পড়ছে যে 18% প্রফিট আমি কতটুকু পরিমাণ সেল করছি। আগে এই তো। রেশিও বের করে নেব। তাহলে আমরা কি করবো, এই যে এলিগেশন অথবা মানে ক্রস মেথড, এখান থেকে এখানে কি হচ্ছে পার্থক্য, Right, এটার পার্থক্য পার্থক্য। কত হচ্ছে 60 4, এর পার্থক্য কত এটা 6, হলো 6 6। তাহলে রেশিওটা রেশিও হলো করি, তাই না? কত 2 অনুপাত 3। অনুপাত 3। তার মানে এটা 2x 3x অথবা 2 ভাগ 3 ভাগ, এই 2 ভাগ 3 ভাগ মানে টোটাল 5 ভাগ, এই 5 ভাগ মানে তো 1000, 1000 কেজি। তাহলে 1 ভাগ মানে কত 200। 200 তাহলে আমি এই 18% প্রফিট কি 3 ভাগ করি, তার 3 ভাগ মানে কত 200, 3 ভাগ মানে কত 600 1 ভাগ মানে 200 হলে 3 ভাগ মানে 600। তাহলে 600 কেজি আমি কি করেছিলাম, 18% প্রফিট করেছিলাম আমি। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যে 1000 কেজির মধ্যে 8% আমি কত 400 কেজি সেল করেছি, আর আর 18% 600 সেল কেজি। করেছে 600 কেজি, তার আনসার হবে 600। তখন এভারেজ এটা লাভ কিন্তু হবে। আপনি 10 সেকেন্ডে সলভ করবেন, কিন্তু বলার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে সময় তো লাগবে। রাইট। থিং ইজ ভেরি মাচ সিম্পল। ওকে, তাহলে আমাদের আনসার হবে 600 কেজি। ওকে, দেখেন বাংলাদেশ ব্যাংকের ম্যাথ আবারও কঠিন ম্যাথ সাইজ করে দিলাম। ওকে, পরবর্তী একটা প্রশ্ন question। রফিক স্যার দেখান। থ্যাংক ইউ স্যার। নেক্সট একটা কোশ্চেন আসছে, কোনটি মূলদ সংখ্যা? তো কোনটি মূলদ বা কোনটি অমূলদ, এ ধরনের প্রশ্ন মাঝে মাঝে চলে আসে চাকরি পরীক্ষায়। এগুলো খুব একটা যে কঠিন হয় তা নয়, তবে মূলদ এবং অমূলদ সংখ্যা সম্পর্কে ডিটেলস ধারণা রাখলেই আশা করি আপনারা খুব সহজে এটা করতে পারবেন। আমরা যদি অপশন দিকে তাকাই, স্যার একটু যদি দেখার সুযোগ দিতেন। হ্যাঁ। 4টা যে অপশন দেখেন, প্রথম অপশনে আছে √11, দ্বিতীয় অপশনে √7/3, তৃতীয় অপশনে √8/7, চতুর্থ অপশনে √27/48। এই ম্যাথগুলোর দিকে অপশনগুলো তাকাইলে মূলদ সংখ্যা যেহেতু চেয়েছে, মানে অ্যাট এ গ্লান্স যদি আমরা দেখি মনে হবে যে সবগুলো মনে হয় অমূলদ, অমূলদ। এরকমটা মনে হতে পারে। রুট থাকলে মনে হয় অমূলদ। হ্যাঁ, তবে একটা কথা আছে মূলদ সংখ্যার ক্ষেত্রে, যে যদি কোনো সংখ্যাকে বর্গমূল বা ঘনমূল বা যে কোনো মূল করে যদি একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেটা কিন্তু মূলদ সংখ্যা। এখন আমরা দেখবো যে কোনটাকে মানে রুট আউট করা যায়, সহজ কথায়। হ্যাঁ, কোন অপশনে রুট আউট করা যায়। দেখুন, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বর্গমূল মানে কি, সর্বদাই অমূলদ সংখ্যা। এটা অমূলদ, এটা মূলদ হতে পারবে না। এই যে এখানে কি আছে, তবে অনেকে ভাবে স্যার p/q আকার আছে, অনেকে কিন্তু ভাবে যে স্যার p/q আকারের সংখ্যাটা তো মূলদ সংখ্যা, তাহলে এটা p/q, এটা কি মূলদ হবে কিনা? না, এটা মূলদ হবে না। কেন? কারণ √7টা তো অমূলদ। p/q আকারের সংখ্যাকে মূলদ বলা যাবে, কিন্তু শর্তটা হচ্ছে এই pq কি হতে পারে, pq হতে হবে z, অর্থাৎ পূর্ণ সংখ্যা হতে হবে। যদি পূর্ণ সংখ্যা হয় তবে আরেকটা শর্ত আছে এখানে, q ≠ 0, 0 তো এটা পূর্ণ সংখ্যা। এই কন্ডিশনে এটা আসে না, কারণ এটা পূর্ণ সংখ্যা নয়। তবে এটাও আমাদের অমূলদ সংখ্যা, এটা ক্রস। এবারে √8/7, তো এখানে দেখেন √8/7 মানে কি, আমি √8 ভাগ √7 তো লিখতে পারি। তো 8 কে রুট করলে আমরা পাবো 2√2, আর √7 তো থাকবে। এখানেও দেখেন আমার এটা হচ্ছে অমূলদ, এটাও কি অমূলদ। তো অমূলদ সংখ্যার সাথে এক কথায় স্যার যোগ করি, গুণ করি, ভাগ করি, সেটা সবসময় অমূলদ হবে, অমূলদই হয়ে থাকে। অমূলদ তো সংখ্যা। এটাও অমূলদ সংখ্যা, তিনটায় কাটলাম। এখন এটা দেখেন 27/48। এখন এই 27/48 কে আমি একটু এখানে লিখে রাখি। দেখেন 27/48। এবার এটাকে একটু সাইজ করে লেখা যায়। 27 মানে কি, 9 × 3, 3 9 27, আর 48 হচ্ছে 16 × 3, 3 16 48। এটাকে রুট করলাম, এই যে 3 গেল, কাটা থাকবে কত, থাকবে আমার এখানে √9/√16। তাহলে √9 কে রুট করলে হবে কত 3, আর 16 কে রুট করলে কত হয় 4 হবে। দেখেন 3/4, এই যে p/q আকার চলে আসছে, যা পূর্ণ সংখ্যা। সুতরাং এটি হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। এইটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
এবার আসছে এই যে 49 একটা এই ধরনের প্রশ্ন আসছে, রুট 9 বাই কত, এখন সব বললাম না, এই যে 4 এটা কি মূলদ হ্যাঁ, সংখ্যা না এরকম একটা অমূলদ কোশ্চেন সংখ্যা? ছিল তাহলে এটা সব সময় আসে। কোশ্চেন থেকে বলা যায় না, কারণ হ্যাঁ, এখন এইগুলো ইসলামিক প্রশ্ন যারা পরীক্ষা দেয় রাইট, তারাও সেখানেও মনে করে আসে, খুবই কঠিন কঠিন প্রশ্ন আসে আর কি। প্রাইমারিতে আসছে, এবার ওই যে বিন্যাস সমাবেশের অঙ্ক আসছে। পড়াশোনা করে চাকরি নিতে হয়। হ্যাঁ, আগে right. স্যার 10 বছর 7 বছর আগে কি ভেরিয়েশন ছিল যে কম্পিউটার অপারেটর পরীক্ষা দিচ্ছে আর এগুলো তো এমনি এমনি হয়, কিন্তু যায় দেখে তবে না, এখন বর্তমানে চাকরির বাজারের মানে চাকরির পরীক্ষার প্রশ্ন মানগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। রাইট, রাইট। বিশেষ করে যদি দেখেন যে এই যে আমাদের যে গণ অভ্যুত্থান যে হইলো, হ্যাঁ 24-এর গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এসে কিন্তু প্রশ্নের মানটা অনেকটা চেঞ্জ হয়েছে। এবং মানে মানে আগে মানে সব সোজা কথা কঠিন হচ্ছে, কঠিন কঠিন হচ্ছে, হচ্ছে। right. সহজ হচ্ছে না, সহজ। আমাদের এখানে রয়েছে 51তম বিসিএস অ্যাডভান্স গোল্ড লাইভ ব্যাচ 2। আমাদের তো অলরেডি 50তম বিসিএস পরীক্ষা তো শেষ। এখন 51তম বিসিএস এর সার্কুলার হয়তো বা নভেম্বরে আপনারা পেতে পারেন। এখন 51তম বিসিএস কে যারা টার্গেট করে প্রিপারেশন নিতে চাচ্ছেন, হয়তোবা আপনি এর আগেও প্রিপারেশন নিয়েছেন বিসিএস এ, কিন্তু হয়তোবা কোনোভাবে আপনি সেখানে উত্তীর্ণ হইতে পারেন নাই, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ বিদ্যাবাড়ি করে দিচ্ছে 51তম বিসিএস এ এই যে লাইভ ব্যাচটা, এই লাইভ ব্যাচে আপনারা মাত্র 5,500 টাকায় এই কোর্সটি করতে পারবেন, যা 50% বিসিএস ছাড়ে। কোর্সের অনুযায়ী মানে খুবই ন্যূনতম একটা ফি বিসিএস কোর্স অনুযায়ী। হ্যাঁ, তো আপনারা 51তম বিসিএস কে এখন থেকে টার্গেট করে মানে এখানে মেবি 120টার অধিক ক্লাস পাবেন সম্ভবত। হ্যাঁ, তারপর আপনারা সমস্ত ডিটেলস জেনে নিতে পারবেন আমাদের হটলাইনে যোগাযোগ করে। আপনারা যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে 51তম বিসিএস। এছাড়াও রয়েছে 52তম বিসিএস, যারা এখনো অনার্স থার্ড ইয়ারে পড়ছেন বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনাদের যে লক্ষ্যটা ঠিক রেখেছেন যে আপনি একজন বিসিএস ক্যাডার হবেন ভবিষ্যতে, কিন্তু এখন থেকে বেসটা ঠিক রাখতে চান, বেসিকটা ঠিক রাখতে চান। যে ম্যাথে দুর্বল, এখন ম্যাথে দুর্বল আপনি তো একদিনে সবল হবেন না, তাই না? আপনার দেখা যাচ্ছে যে মনে করেন যে আমরা বলি না যে দুর্বল লাগছে, দুর্বল হলে কি হবে, হরলিক্স খাইতে হবে, তাই না স্যার বলেন? আর প্রবাল স্যারের ম্যাচে ঢুকে দিল একদম পুরো মানে প্রবাল স্যার এত সুন্দরভাবে ক্লাস নেয়, মানে ওনার ক্লাস করার পরে একটা শিক্ষার্থী আমি পাবো না যে স্যার আমি বুঝি নাই, উনি সবাইকে বুঝিয়েই ছাড়বে। উনি না বোঝার পর্যন্ত ক্লাস শেষ করবে না। হ্যাঁ, উনি বুঝিয়ে ছাড়বে, আমি দেখেছি। আমি কিন্তু মাঝে মাঝে প্রবাল স্যার ক্লাস টাইম ওনার ক্লাসে বসে থাকি, আমি একটু দেখি। হ্যাঁ, মানে উনি প্রত্যেকটা শিক্ষার্থীকে বুঝিয়ে ছাড়বে, তারপরে পরের প্রশ্নে যাবে। তো আপনারা এই 52তম বিসিএসটা হচ্ছে একদম অ্যাডভান্স থেকে, বেসিক লেভেল থেকে। এখানে আপনারা বেশ কিছু মানে ক্লাস পাবেন, বেসিক ক্লাস, শুধুমাত্র বেসিক ক্লাস। হ্যাঁ, এই যে বেসিক ক্লাস যারা মানে অনার্স পড়াশোনা করছেন, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার, এখন ভাবছেন যে এই বছর আমাকে হবে না, আমার আরো সময় দরকার, সেক্ষেত্রে আপনারা 52তম বিসিএস প্রিপারেশন নিতে পারেন। আর অনেকে বলেন না যে স্যার আমরা একটা প্রিপারেশন নিয়ে সমস্ত চাকরি প্রিপারেশন নিতে চাই, তাদের জন্য এটা একটা উত্তম কোর্স। যে আপনারা বিসিএস এর একটা কোর্স করলে 11 থেকে 20 গ্রেড বলেন, নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন বা যে কোনো কোর্স বলেন, সব চলে আসবে শুধু। আচ্ছা, অনেকে বলে স্যার ব্যাংকের কোর্স করবো, দেখুন ব্যাংকের জন্য তো কিছুটা ন্যূনতম বেসিক আপনার দরকার। আপনি যদি বাংলার ম্যাথ না পারেন, ইংলিশ ভার্সনে এসে পারবেন কি করে? মানে ব্যাংক ভালো করতে পারবে যারা ও লেভেল বা এ লেভেলে পড়েন নাই, ইংলিশ ভার্সনে পড়েন নাই, তারা কিন্তু খুব সহজেই এই ব্যাংকের ম্যাথগুলো ধরতে পারবেন না। তো আপনাকে আগে ভাষাটা তো বুঝতে হবে। এই ভাষা বোঝার আগে আপনাকে ম্যাথটা পারতে হবে বাংলা ভাষায়, তবে না আপনি ইংলিশ ভাষায় পারবেন। তো ব্যাংকে প্রিপারেশন যারা নেবেন তাদের জন্য আমি বলবো আপনারা এই একটা কোর্স যদি করেন, পরবর্তীতে ব্যাংকে প্রিপারেশন নিলে ব্যাংকের প্রিপারেশনটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু একদম কোনো কোর্স আপনি করলেন না, কোনো ম্যাথ কিছু আপনি সাধারণ বাংলা ম্যাথই আপনি পারেন না, আপনি যখন ইংলিশ ম্যাথে যাবেন তখন কিন্তু আপনার মাথা ঘুরাবে। বুঝতে পেরেছেন? ওকে, তো আমাদের 52তম বিসিএস এর কোর্স ফিটা হচ্ছে মাত্র 8,000 টাকায়। আপনি 8,000 টাকায় যুক্ত করতে পারবেন আমাদের সঙ্গে 52তম বিসিএস এই কোর্সে। আর নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের এই কোশ্চিনে। সম্ভবত এই কোশ্চিনে একটু রং রয়েছে। হ্যাঁ, আমি একটু স্যার ওইখানে একটা দিয়ে দাও। রং আছে না? ঠিক আছে স্যার, দেখেন রং আছে, একটু রং আছে। আর অপশনটাও মনে হয় এই আছে। আমি এই অঙ্কটা একটু মানে আগেই করতে চাই, অনিবার্য কারণে আমার এখান থেকে লিভ নিতে হবে। তো যেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি মানে একটা বিষয় হচ্ছে এটা ওই মানে সর্বশেষ মনে হয় 49 বিসিএস পরীক্ষা আসছে, তাই না? যদিও আগে কখনো এর আগে একটা বিষয়ই শুধু বারবার হতো, সেটা হচ্ছে যে এই আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে নিতে বলতো। তো এবার যেটা হচ্ছে একটা এই আবৃত বা এই পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে ভাগের কথা বলছে, কেমন? তো এটা যেটা হোক, আমরা বিস্তারিত ক্লাসে সব বিস্তারিত বোঝাই, শুধু বিষয়টা যেটা হচ্ছে এইখানেও সম্পর্কটা ওরকমই। মানে সেটা হচ্ছে আমাকে প্রথমে সাধারণ ভগ্নাংশে নিতে হবে, অর্থাৎ 0.6 পৌনঃপুনিক, সেটাকে ভাগ করতে হবে হলো 0.9 পৌনঃপুনিক দ্বারা।
তো কথা হচ্ছে এটাকেও আমাকে যে সাধারণ ভগ্নাংশে নেয়ার নিয়ম সেই অনুসারেই নিতে হবে। অর্থাৎ সাধারণ ভগ্নাংশে নেয়ার নিয়ম হচ্ছে যে প্রথমে হচ্ছে দশমিক আর পৌনপুনিক বিন্দু ছাড়া সংখ্যাটাকে লিখতে হয়, আর অনাবৃত অংশটাকে বিয়োগ করতে হয়। তাহলে এখানে দুইটাই অঙ্ক আছে, একটা আবৃত অঙ্ক একটা অনাবৃত অঙ্ক। তার মানে এটা হবে হচ্ছে 6/9, এইটাকেও ভাগ করতে হবে হচ্ছে একই ঘটনা 9/9। তো যেই কথা পরের বিষয়টা সেটা হচ্ছে যে ভাজক যেহেতু ভগ্নাংশ তার মানে উল্টেই গুণ করতে হবে, তাই না? তার মানে এটা 6/9 ইন্টু হচ্ছে 9/9। পরে যেটা হয় এই 9 কাটে নাকি, আর 3 দিয়ে কাটলে এটা হয় হচ্ছে দরকার নেই, উত্তর যেটা আছে তো উত্তরে আপনার ওটাই চলে আসছে, ভাগ করলে 6/9 এ রাখেন। এই যে 6/9, কারণ উত্তরটা ওইভাবে রাখছে তো এটা রাখেন, নাহলে কাটলে আবার যাওয়াটা টাফ হয়ে যাবে না। উত্তর তো ওইটাই রাখছে। না, ওই ভাগ করে দেখাইতে হবে, মানে 6/9 কে ভাগ করলে 6/9 কে এই যে এটাকে আপনি করলেন, এইটা সমান আবার আমরা লিখতে পারি এটা মানে কি শূন্য সাধারণ ভগ্নাংশ 0.9। হ্যাঁ, এক্স্যাক্টলি বিষয়টা হচ্ছে এরকমই। তো যাই হোক, এইটাই হচ্ছে কৌশল, মানে সংক্ষেপে করার জন্য সঠিক উত্তর হবে এইটা। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আসলে আমরা যখন বিস্তারিত ক্লাস নিই, মূলত আমি যে বিষয়টা বলবো যে আমরা এসব কিছু লাইভ ক্লাসের পাশাপাশি যে বিষয়টা হচ্ছে একদম শিডিউল ক্লাসে কোনো একটা কোর্সে ভর্তি হওয়াটা আমাদের জরুরি। কারণ হয় কি, আংশিকভাবে কথা বলাটাও যেমনটা কষ্টকর, বোঝাটাও কষ্টকর। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা ধারাবাহিকভাবে হলে, যেমন এই অঙ্কটা দেখানোর আগে যখন শিডিউল ক্লাস থাকে, সেটা যে কোর্সই হোক, বিসিএস হোক, প্রাইমারি হোক, এনটিআরসি হোক, 11তম থেকে 20তম গ্রেডভুক্ত হোক বা ব্যাংক হোক, সেক্ষেত্রে প্রথমেই আমরা যে বিষয়টাকে বুঝাই যে এই আবৃত বা পৌনপুনিক দশমিক ভগ্নাংশটা কি, তারপরে হচ্ছে এটাকে কিভাবে সাধারণ ভগ্নাংশ, এটার প্রকারভেদটা এটা 2 ধরনের থাকে, তারপর এটাকে সাধারণ ভগ্নাংশে নেওয়ারও কিন্তু এই 2 প্রকার ভেদের জন্য 2 ধরনের নেওয়া হয়। পরে সেখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ বিষয়গুলো এরকম কিছু। তো এটা আসলে তো কোনো ফেসবুক বা সংক্ষিপ্ত ক্লাসে তো করা সম্ভব না। তো আমরা কোনো বিস্তারিত ক্লাসে হওয়ার পরেই করব বিষয়টা এরকম কিছু। তো ঠিক আছে, আমরা শেষের দিকে চলে আসছে একদমই। আমি যদি একটু বলি, একটু আগে একজন কমেন্ট করেছিলেন যে স্যার উনি 3rd ইয়ারে পরে উনি কি 52তম বিসিএস এ আসলে যুক্ত হতে পারবে কিনা। তো এটা যে কেউ যুক্ত হতে পারবেন আমাদের এই কোর্সে। হ্যাঁ, আপনারা যারা আমাদের সঙ্গে যে কোনো কোর্সে যুক্ত হতে চান, ওয়াইজ হবে, মানে ওয়াইজ হবে বিষয়টা এরকম। তার জন্য একটা পারফেক্ট কোর্স হবে আমি মনে করি। মানে তার অনার্স শেষ হতে হতে তার ফুল কোর্সটাও শেষ হবে এবং তার একটা ফুল প্রিপেয়ার। আমার কাছে বিষয়টা তোমাকে একটু ইন্টারাপ্ট করি। কেউ 1st ইয়ারে থাকুক, 2nd ইয়ারে থাকুক, 3rd ইয়ারে থাকুক, আমার কাছে যেটা মনে হয় ভালো করার জন্য তাদের যে বিষয়গুলো থাকে তার সাথে এই একটা বিষয় যোগ হবে। এই বিষয়টা যদি মাথায় নেয় এবং কেউ যদি 1st ইয়ার থেকে 2nd ইয়ার থেকে শুরু করে, তাহলেই আসলে আমরা প্রত্যেকেই কোনো না কোনো সাবজেক্টে দুর্বল। তো এই দুর্বল শব্দটা থাকবে না, সে যে সাবজেক্টেরই হোক, অঙ্ক হোক, ইংরেজি হোক, আমরা হয়তো অঙ্ক নিয়ে কথা বলছি, তো সেই জন্য তার যে কটা বিষয় আছে তার সাথে এই বিসিএস এর কোর্সটা একটা বিষয় হিসাবে, এই ফাউন্ডেশন যে কোর্সটা, এই কোর্সটাকে যদি সংযুক্ত করা হয় তাহলে ভালো করতে পারবে বলে আমি মনে করি। স্যারের সঙ্গে একটা কথা অ্যাড করি, আমরা সবসময় যখন দুর্বল কথা চলে আসে তখন শুধু সাবজেক্ট দুটোর নাম নিই, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে ম্যাথ। কিন্তু বিশ্বাস করেন, চাকরি পরীক্ষায় সব থেকে বেশি ভুল হয় সাধারণ জ্ঞান অংশে। হ্যাঁ, এবং সাধারণ জ্ঞান অংশটুকু আমরা খুব সহজ মনে করি, কেন মুখস্থ করা যায়, কিন্তু সাধারণ জ্ঞান ফুললি মুখস্থ নির্ভর না হয়ে আপনি যদি সিকোয়েন্স বুঝে পড়েন, এই যে বর্তমানে জাতিসংঘ যে আছে, জাতিসংঘ কেন গঠন হলো, জাতিসংঘের আগে কি ছিল, জাতিপুঞ্জ ছিল, হ্যাঁ, এই যে একটা সিকোয়েন্স যদি বুঝি তাহলে আশা করি এটা আরো বেশি মেমোরেবল হয়, মানে মনে রাখা যায়। তো আমাদের এই 52তম বিসিএস এ কিন্তু জিকে অংশটুকু থেকেও কিন্তু একদম মানে ইতিহাসটা টেনে টেনে কিন্তু পড়ানো হয় স্যার, যার কারণেই আমি কথাটা বললাম। তো আপনারা যারা আমাদের বিদ্যালয়ের সঙ্গে যে কোনো কোর্সে যুক্ত হতে চান, তারা আমাদের এই যে হটলাইন নাম্বার 09644333300 এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো আজকে আমাদের যে মহোৎসব ছিল, আমি শুরুতে মানে থাকতে পারি না, এই জন্য দুঃখিত, স্যার ছিল আর কি। তো যাই হোক, আমি এবং আমাদের এই সমস্ত ছাত্রদের, হ্যাঁ, সবার উদ্দেশ্যেই আমরা মানে সবাই একসঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে গণিত মহোৎসবটা এখানেই শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ভালো, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। ভালো থাকবেন সবাই। জি, আল্লাহ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।